লখনৌয়ের এক ঝাপকানা শীতের সকালে কুয়াশার চাদর শহরের উঁচু ইমারত এবং পুরনো অট্টালিকাগুলোকে নিজের কোলে জড়িয়ে রেখেছিল। গোমতী নদীর তীরে অবস্থিত সেই বিলাসবহুল সরকারি বাংলোতে এক অদ্ভুত নীরবতা ছেয়েছিল। এই বাংলোটি শহরের সবচেয়ে তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষী আইপিএস অফিসার প্রিয়া সিংয়ের ছিল। বাইরে পাহারাদাররা সতর্কতার সাথে দাঁড়িয়েছিল, আর ভেতরে রান্নাঘরের হালকা আলোতে আরব শর্মা চুপচাপ নিজের স্ত্রীর জন্য সকালের চা তৈরি করছিল। আরবের পুরনো সুতির কুর্তা এই বিশাল বাংলোর সাথে মানানসই ছিল না। চায়ের সুগন্ধ রান্নাঘরে ছড়িয়ে পড়েছিল, কিন্তু আরবের মনোযোগ নিজের ভাবনায় আটকে ছিল। আজ প্রিয়ার জন্য একটা বড় দিন ছিল। আজ সন্ধ্যায় তাকে এক সম্মানজনক অনুষ্ঠানে সম্মানিত করা হবে, যেখানে রাজনীতিক এবং আধিকারিকরা উপস্থিত থাকবেন। আরব কাপে চা ঢালো এবং ট্রে সাজালো। সে ধীরে ধীরে বেডরুমের দিকে এগোল। তার মন এক দোটানায় ছিল। সে স্ত্রীর সাফল্যে খুশি ছিল, কিন্তু সে বুঝতে পারছিল যে প্রিয়া এখন তার থেকে অনেক দূরে চলে গেছে। এই দূরত্ব শুধু পদমর্যাদার নয়, হৃদয়েরও ছিল। বেডরুমের দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে প্রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খাকি উর্দি ঝিক করছিল। তার চেহারায় এক কঠোর এবং আত্মবিশ্বাসী ভাব ছিল। উর্দিতে চমকাতে থাকা তারাগুলো তার পরিশ্রমের প্রতীক ছিল। আরব দরজায় টোকা দিল এবং ঘরে প্রবেশ করল। তোমার সকালের চা, সে নম্র কণ্ঠে বলল। প্রিয়া আয়না থেকে চোখ না সরিয়েই কাপটা নিয়ে নিল। তার নজর আরবের পুরনো কাপড়ের উপর পড়ল এবং কপালে ভাঁজ পড়ল। সে চায়ে চুমুক দিল এবং মুখ বিকৃত করে কাপটা টেবিলের ওপর রেখে দিল। এতে এত চিনি কেন দিয়েছ? তুমি তো জানো যে আমি ফিটনেসের খেয়াল রাখি। প্রিয়ার গলায় বিরক্তি ছিল। আরব মাথা নিচু করে নিল এবং ধীরে করে বলল, ক্ষমা করো, ভুল করে বেশি পড়ে গেছে হয়তো, আমি অন্য চা নিয়ে আসছি। প্রিয়া তাকে ঘৃণামাথা দৃষ্টিতে দেখল এবং কঠোর স্বরে বলল, থাকতে দাও, এখন আমার তোমার চা পান করতে হবে না। আজ সন্ধ্যায় পার্টি আছে, তুমি সেখানে এরকম গরিবদের মতো কাপড় পরে এসো না। নেতাদের সামনে আমি লজ্জিত হতে চাই না। প্রিয়ার তিক্ত কথাগুলো আরবের হৃদয়কে খঞ্জরের মতো চিড়ে দিল। সে চুপচাপ খালি কাপটা তুলল এবং বাইরের দিকে ঘুরে গেল। ঘর থেকে বেরোতেই মস্তিষ্কে পুরনো স্মৃতির ঝড় উঠতে লাগল। একটা সময় ছিল যখন প্রিয়া তার মিষ্টি চায়ের পাগল থাকত। সেই দিনগুলোতে তারা একটা ছোট ভাড়ার ঘরে থাকত, যেখানে সুযোগ সুবিধা একেবারেই ছিল না, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা এবং গভীর সম্মান ছিল। প্রিয়ার স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়ার, আর আরব সেই স্বপ্ন পূরণ করার জন্য নিজের পুরো জীবন বাজি রেখেছিল। আরবের মনে পড়ল যে কিভাবে সে প্রিয়ার কোচিংয়ের ফি দেওয়ার জন্য গ্রামে নিজের পৈতৃক জমির শেষ টুকরোটাও বিক্রি করে দিয়েছিল। সে নিজে ছেঁড়া কাপড় পরত, রুটির জন্য সংগ্রাম করত, কিন্তু প্রিয়ার প্রয়োজনগুলো মেটাত। প্রিয়া সারা রাত পড়াশুনো করত, আর আরব তাকে সাহস জোগাত। যখন প্রিয়া নির্বাচিত হয়েছিল তখন সে খুশিতে কেঁদে ফেলেছিল এবং আরবকে জড়িয়ে ধরে বলেছিল যে এই সাফল্য তাদের দুজনেরই। কিন্তু সময় সব কিছু বদলে দিয়েছিল। এখন প্রিয়া একজন ক্ষমতাশালী অফিসার ছিল, যার সামনে মানুষ মাথা নত করত। সে শহরের প্রভাবশালী মানুষ এবং রাজনীতিকদের সাথে ওঠাবসা করতে পছন্দ করত। সেই চকচকে পার্টি এবং ক্ষমতার অলিন্দে আরবের মতো সাধারণ স্বামীর জন্য কোনো জায়গা ছিল না। প্রিয়ার এখন আরবের সাধারণ জীবনযাপনের প্রতি ঘৃণা হতে শুরু করেছিল। তার মনে হতো যে আরব তার চমৎকার ভাবমূর্তির ক্ষতি করছিল। সে ভুলে গিয়েছিল যে ওই আরবের ঘামেই তার কেরিয়ারের ইমারত দাঁড়িয়েছিল। আরব এটা নীরবে সহ্য করল। রান্নাঘরে ফিরে এসে আরব ঠান্ডা জল দিয়ে নিজের মুখ ধুল। জলের বিন্দুগুলো তার মুখে জমে থাকা ক্লান্তি ধুয়ে ফেলতে ব্যর্থ হল। সে দীর্ঘশ্বাস নিল এবং নিজের ভাবনাগুলোকে শান্ত করার চেষ্টা করল। দুনিয়া এবং প্রিয়ার চোখে সে কেবল একজন সাধারণ শিক্ষক ছিল, যে নিজের স্ত্রীর রোজগারে বেঁচে থাকা এক দুর্বল মানুষ ছিল। কিন্তু কেউ জানত না যে এই সহজ সরল চেহারার পেছনে একটা বড় রহস্য লুকিয়েছিল। আরব শর্মার এই জীবনটা কেবল একটা মুখোশ ছিল। আসলে আরব শর্মা ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের একজন অত্যন্ত গোপনীয় এবং উচ্চপদস্থ বিশেষ এজেন্ট ছিল। তার কাজ ছিল সেই বড় দুর্নীতিগ্রস্ত রাজনীতিক এবং মাফিয়াদের মুখোশ খুলে দেওয়া, যারা সিস্টেমে উইপকার মতো লেগেছিল। সে নিজের ইচ্ছাতেই আন্ডারকাভার মিশন বেছে নিয়েছিল, যাতে সে বিপজ্জনক সিন্ডিকেটের শেকড় পর্যন্ত পৌঁছতে পারে। এই মিশনের গোপনীয়তা এতটাই কঠোর ছিল যে স্ত্রী প্রিয়াও এর কোনো আঁচ পায়নি। আরব ভালোবাসা এবং কর্তব্যকে সবসময় আলাদা রেখেছিল, কিন্তু এখন পরিস্থিতি দ্রুত বদলাতে চলেছিল। তখনই আরবের পুরনো নোকিয়া ফোনে একটা ছোট্ট টেক্সট মেসেজ ভেসে উঠল। এটা কোনো সাধারণ মেসেজ ছিল না, বরং এক সুরক্ষিত সার্ভার থেকে পাঠানো এনক্রিপ্টেড কোড ছিল। আরব সাথে সাথে ফোনটা মুঠোর মধ্যে লুকিয়ে ফেলল এবং সাবধানে চারদিকে তাকাল। কেউ তাকে দেখছিল না। সে বিশেষ ক্রমে বোতাম টিপে মেসেজটা ডিকোড করল।
স্ক্রিনে যে শব্দগুলো ভেসে উঠল তা দেখে আরবের কপালে চিন্তার ভাঁজ গভীর হল। মেসেজে লেখা ছিল যে বিক্রম বাজাজ, যে শহরের সবচেয়ে বড় বাহুবলী বিধায়ক, একটা খেলা খেলতে চলেছে। বিক্রম বাজাজ সেই ব্যক্তি ছিল যে আজ রাতের জাঁকজমকপূর্ণ পার্টির প্রধান আয়োজক ছিল। যেখানে প্রিয়াকে সম্মানিত করা হবে। প্রিয়ার মনে হতো যে বিক্রম তার সমর্থক এবং তাকে সম্মান করে, কিন্তু আসল সত্যিটা ছিল যে বিক্রম একজন ধুরন্ধর অপরাধী ছিল, যে নিজের আধিপত্য মজবুত করার জন্য প্রিয়ার উচ্চাকাঙ্ক্ষার সুযোগ নিচ্ছিল। আরবের পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী আজ রাতে বিক্রম অস্ত্র পাচারের এক বড় চক্রকে বাস্তবায়িত করতে চলেছিল। সে পুরো পরিকল্পনা এমনভাবে বানিয়েছিল যাতে সমস্ত দোষ প্রিয়ার উপর এসে পড়ে। আরবের হৃদয়ে জোরে ধড়কড় করতে লাগল। সে প্রিয়ার দ্বারা যতই অপমানিত হয়ে থাকুক না কেন, কিন্তু তাকে কখনো বিপদে দেখতে পারত না। তার স্ত্রী, যাকে সে রক্ত ঘাম দিয়ে লালন করেছিল, আজ এক হিংস্র নেকড়ের জালে ফেসে যেতে চলেছিল। প্রিয়ার দাগহীন উর্দি এবং ভবিষ্যৎ দুটোই বাজিতে লাগানো ছিল। আরব জানত যে সে যদি এখনই কোনো পদক্ষেপ না নেয়, তবে প্রিয়ার জীবন চিরকালের জন্য বরবাদ হয়ে যাবে। বিক্রম এমন এক চক্রব্যূহ রচনা করেছিল যেখান থেকে বেরোনো প্রিয়ার জন্য অসম্ভব ছিল। এখন আরবকেই তাকে বাঁচাতে হবে। সে ফোনটা আবার পকেটে রাখল এবং এক গভীর সিদ্ধান্ত নিল। আজ রাতের পার্টিতে তাকে যে কোনো মূল্যে পৌঁছাতে হবে। তাকে প্রিয়াকে সতর্ক করতে হবে। এর জন্য তাকে আত্মসম্মানের যত বড় মূল্যই চোকাতে হোক না কেন। প্রিয়া তাকে গালি দিক, ধাক্কা মেরে বের করে দিক, অথবা সবার সামনে অপমান করুক। আরবের আর সেসবে কোনো পরোয়া ছিল না। একজন সত্যিকারের স্বামী এবং নিবেদিত এজেন্ট হিসাবে এটা তার কর্তব্য ছিল যে সে তার স্ত্রীর রক্ষা করবে। সে চোখ বন্ধ করল এবং ঈশ্বরের কাছে নীরব প্রার্থনা করল। তখনই বাইরে থেকে প্রিয়ার বুটের ভারী আওয়াজ শোনা গেল। সে সম্পূর্ণ তৈরি হয়ে হলে চলে এসেছিল। তার উর্দি চমকাচ্ছিল এবং কোমরে থাকা পিস্তল তাকে এক দাপুটে রূপ দিচ্ছিল। সে প্রহরীকে জোরে ডাক দিল এবং গাড়ি বের করার আদেশ দিল। আরব ধীরে করে রান্নাঘর থেকে বাইরে এলো এবং হলের এক কোণে দাঁড়িয়ে পড়ল। প্রিয়া এক মুহূর্ত আরবের দিকে তাকাল। তার চোখে সেই একই ঘৃণা এবং তিরস্কারের ভাব ছিল। সে কোনো কথা বলল না, শুধু দ্রুত বাইরে বেরিয়ে গেল। প্রিয়া, আমার কথা শোনো। আরব পেছন থেকে ডাকার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাইরে পুলিশ জিপের সাইরেন বেজে উঠল এবং তা দ্রুত গেট থেকে বাইরে বেরিয়ে গেল। আরব সেখানেই দাঁড়িয়ে ধুলো ওড়ানো জিপটাকে যেতে দেখতে লাগল। সে জানত যে প্রিয়ার অহংকার আকাশ ছুঁয়েছে এবং সে কারও কথা শুনবে না, বিশেষ করে নিজের স্বামীর কথা তো একেবারেই নয়। কিন্তু সময় খুব কম ছিল। তাকে যত দ্রুত সম্ভব সেই নথিপত্রগুলো সুরক্ষিত করতে হবে যা সিবিআই হেডকোয়ার্টার থেকে পাঠানো হয়েছিল। আরব দ্রুত নিজের ঘরে গেল এবং আলমারির পেছনে লুকিয়ে রাখা গোপন বাক্সটা খুলল। তাতে একটা হাইটেক ল্যাপটপ, স্যাটেলাইট ফোন এবং সংবেদনশীল ফাইল রাখা ছিল। সে সাথে সাথে ল্যাপটপ চালু করল এবং সুরক্ষিত নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে গেল। স্ক্রিনে দিল্লিতে বসে থাকা তার বস, সিবিআই ডিরেক্টরের চেহারা ভেসে উঠল। পরিস্থিতি কি, এজেন্ট আরব? ডিরেক্টর গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। আরব সংক্ষেপে পুরো পরিস্থিতি বোঝাল এবং জানাল যে বিক্রম বাজাজ আজ রাতে প্রিয়াকে বলির পাঠা বানাতে চলেছে। ডিরেক্টর মনোযোগ দিয়ে শুনলেন। আমাদের কাছে জোরালো প্রমাণ আছে আরব। আমাদের স্পেশাল টাস্ক ফোর্স লখনউ পৌঁছে গেছে এবং বাইরের এলাকায় স্ট্যান্ড বাইতে আছে। শুধু তোমার সিগন্যালের অপেক্ষা আছে, ডিরেক্টর বললেন। আরব দীর্ঘশ্বাস নিয়ে জবাব দিল, আমি ব্যক্তিগতভাবে ওই পার্টিতে যাব এবং প্রিয়াকে জাল থেকে বের করে আনব। যদি পরিস্থিতি বিগড়ে যায় তাহলে আমি কোড রেড জারি করে দেব। ডিরেক্টর সতর্ক করে দিয়ে বললেন, খেয়াল রেখো আরব, এই মিশনে তোমার পরিচয় যেন ফাঁস না হয়, অন্যথায় তোমার জীবনের মারাত্মক ঝুঁকি হতে পারে। ল্যাপটপ বন্ধ করার পর আরব এক মুহূর্ত বিছানায় বসে পড়ল। সে নিজের হাতগুলোকে দেখল, যা কখনো চক আর ডাস্টার ধরত, কিন্তু আজ ন্যায়ের অদৃশ্য তলোয়ার ধরেছিল। সে একটা পুরনো ব্যাগ বের করল এবং তাতে জরুরি কাগজপত্র, একটা রেকর্ডার এবং অস্ত্র লুকিয়ে নিল। এই অস্ত্র সে বছরের পর বছর ব্যবহার করেনি, কিন্তু আজ রাতে প্রয়োজন পড়তে পারে। ঘরে চারদিকে বিষণ্ণতা ছেয়েছিল। আরব ঘরের দেওয়ালগুলোর দিকে তাকালো, যেখানে একসময় তার আর প্রিয়ার বিয়ের সুন্দর ছবি টাঙানো থাকত। সেই ছবিগুলো এখন প্রিয়া সরিয়ে দিয়েছিল, কারণ তার নিজের গরিব স্বামীর চেহারা অতিথিদের দেখানো পছন্দ ছিল না। আরবের চোখে জল চলে এলো, কিন্তু সে সাথে সাথে চোখের জল মুছে নিল। একজন সিক্রেট এজেন্টের ডিকশনারিতে আবেগের কোনো জায়গা থাকে না, বিশেষ করে যখন দেশ এবং ন্যায়ের কথা আসে। সে নিজের সাধারণ কাপড়ই পরে থাকার সিদ্ধান্ত নিল। সে চাইত যে দুনিয়া তাকে সেই রূপেই দেখুক যে রূপে তারা তাকে তিরস্কার করে এসছে। আসল শক্তি পোশাকে নয়, উদ্দেশ্য বা সংকল্পে থাকে।
সন্ধ্যা নামতে শুরু করেছিল এবং শহর আলোয় স্নান করতে শুরু করেছিল। সেই বিলাসবহুল 5 স্টার হোটেল যেখানে পার্টি হওয়ার কথা ছিল তা পুরোপুরি সেজে উঠেছিল। বড় বড় রাজনীতিক এবং পুলিশের গাড়ি হোটেলের প্রাঙ্গণে প্রবেশ করছিল। শহরের প্রতিটি প্রভাবশালী ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। আরফ তার পুরনো সাইকেল বের করল আর ধীরে ধীরে প্যাডেল মারতে মারতে হোটেলের দিকে বেরিয়ে পড়ল। রাস্তায় ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে এক আগুন জ্বলছিল। কর্ম এবং ধর্মের মাঝে এটা এক বড় পরীক্ষা ছিল। হোটেলের মূল ফটকে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। বাউন্সার এবং জোয়ানরা প্রত্যেক যাতায়াতকারীকে চেক করছিল। আরব নিজের সাইকেল একপাশে দাঁড় করিয়ে গেটের দিকে এগোল। তার পুরনো জামাকাপড় এবং চটি দেখে গার্ডরা তাকে আটকে দিল। আরে ও ভাই, কোথায় যাচ্ছ? এটা কোনো খয়লাতির জায়গা নয়, এখানে ভিআইপিদের পার্টি চলছে। একজন উদ্ধত গার্ড ধাক্কা দিতে দিতে বলল। আরব নিজের ভারসাম্য বজায় রাখল এবং শান্ত স্বরে সেই গার্ডকে জবাব দিল, আমাকে ভেতরে যেতে হবে। আমার স্ত্রী এই পার্টির প্রধান অতিথি। আমার নাম আরব শর্মা। আমার স্ত্রী এই পার্টির অতিথি এবং আমি আইপিএস প্রিয়া সিংহের স্বামী। আরবের কথা শুনে সেখানে উপস্থিত গার্ডরা হাসতে লাগল। তুই ম্যাডামের স্বামী? নিজের চেহারা দেখেছিস? ম্যাডাম কোথায় ডানাকাটা পড়ি আর তুই কোথায় এক ভিখারি? চল পালা এখান থেকে, না হলে এখনই পুলিশ ডেকে ভেতরে ঢুকিয়ে দেব। গার্ড গালিগালাজ করতে করতে তাকে তাড়ানোর চেষ্টা করল, কিন্তু আরফ টলল না। তার চোখ এখন শিকারীর মতো জ্বলছিল। তখনই ভেতর থেকে হোটেলের ম্যানেজার বাইরে এলো। শোরগোল শুনে সে গেটের দিকে দৌড়ে গেল। সে আরফকে দেখল এবং চিনে ফেলল, কারণ কিছুদিন আগেই সে প্রিয়ার বাড়িতে আরফকে দেখেছিল। গার্ডরা পিছিয়ে যাও, ইনি সত্যিই ম্যাডামের স্বামী, ম্যানেজার ঘাবড়ে গিয়ে বলল। গার্ডদের মুখের রং উড়ে গেল। তারা সাথে সাথে আরফের জন্য রাস্তা ছেড়ে দিল। আরফ কিছু না বলেই নিজের শান্ত চালে হোটেলের বিলাসবহুল হলের দিকে এগিয়ে গেল, যেখানে তার স্ত্রী নিজের পতনের উদযাপন করছিল। হলের ভেতরের দৃশ্য কোনো স্বর্গের চেয়ে কম ছিল না। ঝাড়বাতির আলোয় পুরো ঘর ঝলমল করছিল। বাতাসে মদ এবং দামি পারফিউমের গন্ধ মিশেছিল। মঞ্চে প্রিয়া বসেছিল এবং পাশে বিক্রম বাজাজ বসেছিল। বিক্রমকে দামি স্যুট এবং ধূর্ত হাসির সাথে ভীষণ বিপজ্জনক দেখাচ্ছিল। সে প্রিয়ার সাহসিকতার মিথ্যে প্রশংসা করছিল এবং মানুষ হাততালি দিচ্ছিল। প্রিয়ার চোখে নেশা ছিল। সে ক্ষমতা এবং খ্যাতির নেশায় পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। তার ধারণাও ছিল না যে যাকে সে মসিহা মানছিল সেই আজ রাতে তার কবর খোঁড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। বিক্রম চালাকি করে অস্ত্র পাচারের ট্রাকগুলোকে সীমানায় প্রবেশ করিয়ে দিয়েছিল এবং চেকপোস্টে প্রিয়ার জাল সই করা পাস দেখিয়ে দেওয়া হয়েছিল। যদি কোনো গণ্ডগোল হতো তাহলে সরাসরি দোষ প্রিয়ার ওপর আসত এবং বিক্রম অনায়াসে বেঁচে যেত। এই চক্রব্যূহ রাজনীতি এবং অপরাধের নোংরা আঁতাত দিয়ে বোনা হয়েছিল, যা বোঝা প্রিয়ার জন্য একেবারেই সহজ কাজ ছিল না। আরব ধীরে ধীরে হলের সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। তার পুরনো কুর্তা, পায়ে সাধারণ চটি এবং উস্কোখুস্কো চুল ওই ঝলমলে পরিবেশে এক কদর্য দাগের মতো লাগছিল। সে ভেতরে আসতেই পাশে দাঁড়িয়ে থাকা লোকেদের নজর তার ওপর পড়ল। ধীরে ধীরে কথাবার্তা বন্ধ হতে লাগল এবং নীরবতা পুরো হলে ছড়িয়ে পড়ল। সবাই ওই অদ্ভুত মানুষটিকে এমনভাবে দেখছিল যে ভুল করে রাজার দরবারে ঢুকে পড়েছে। কিছু মহিলারা নাক মুখ সিটকল এবং তার থেকে দূরে সরে গেল। মঞ্চে বসে থাকা প্রিয়াও হলে ছেয়ে যাওয়া এই হঠাৎ নীরবতা অনুভব করল। সে চোখ তুলে দরজার দিকে তাকাল। সেখানে আরবকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মুখ রাগ এবং লজ্জায় লাল হয়ে গেল। যে মানুষকে সে কঠোর নির্দেশ দিয়েছিল দূরে থাকতে, সেই মানুষটাই আজ তাকে হাসির পাত্র বানাতে চলে এসেছিল। প্রিয়া দাঁতে দাঁত ঘষল এবং রাগে তার আঙুলগুলো গ্লাসের ওপর চেপে বসল। সে তাকে তার বিনাশ এবং সবচেয়ে বড় লজ্জার কারণ বলে মনে করছিল। বিক্রম বজাজও প্রিয়ার এই বদলাতে থাকা হাবভাব দেখল এবং তার নজরও আরবের দিকে ঘুরে গেল। বিক্রম একজন ধূর্ত শিয়াল ছিল। সে বুঝে গেল যে ওই সাধারণ লোকটা কে। বিক্রমের ঠোঁটে এক কুটিল এবং বিষাক্ত হাসি ফুটে উঠল। সে প্রিয়াকে অপমান করার এবং নিজের উপকারের ভারে চাপিয়ে দেওয়ার এক চমৎকার সুযোগ পেয়ে গিয়েছিল। সে চেয়ার থেকে উঠল এবং মাইক হাতে নিয়ে নিল। তার গলার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল, যা কোনো তীব্র বিষের চেয়ে একেবারেই কম ছিল না।
ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, মনে হচ্ছে আমাদের মাঝে এক অনাহুত অতিথি চলে এসেছে। আরে না, দাঁড়ান, ইনি তো আমাদের সাহসী আইপিএস অফিসার প্রিয়াজির স্বামীদেব। আসুন শর্মাজি, ভেতরে আসুন। স্ত্রীর এত বড় দিনে আপনি এমন পোশাকে? প্রিয়াজি কি আপনাকে কাপড় কেনার জন্য টাকা দেন না? বিক্রমের এই কথায় পুরো হলে হাসির রোল পড়ে গেল। সবাই আরবের মজা ওড়াচ্ছিল। লজ্জায় প্রিয়ার মাথা নিচু হয়ে গেল এবং তার মুঠি শক্ত হয়ে গেল। আরবের এসব কটাক্ষ এবং হাসিতে কোনো ফারাক পড়ছিল না। তার লক্ষ্য ছিল প্রিয়ার কাছে পৌঁছনো এবং তাকে ফাইলের ব্যাপারে সতর্ক করা। সে শান্ত পদক্ষেপে ভিড় ঠেলে মঞ্চের দিকে এগোল। তার চোখ শুধু প্রিয়ার ওপর স্থির ছিল। তার বিক্রমের বিষাক্ত কথায় কোনো পরোয়া ছিল না। তার শুধু নিজের স্ত্রীর সম্মানের পরোয়া ছিল। যখন সে মঞ্চের কাছে পৌঁছল, তখন সে দেখল যে প্রিয়ার চোখে শুধুই ঘৃণা এবং রাগ ছিল, যা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার জন্য তৈরি ছিল। প্রিয়া, আমার কথা মন দিয়ে শোনো, আরব মঞ্চের কাছে পৌঁছে গম্ভীর গলায় বলল। সে নিজের ব্যাগটা এগিয়ে দিল। তোমার জীবনের ঝুঁকি আছে। এই লোকটা যে তোমার পাশে বসে আছে, সে তোমার বন্ধু নয়, সে তোমাকে একটা বড় জালে ফাঁসাচ্ছে। এই ব্যাগে জরুরি নথিপত্র আছে যা আমার কথার প্রমাণ দেবে। দয়া করে এগুলো দেখে নাও এবং আমার সাথে চলো। আরবের গলায় সততা এবং অনুনয় ছিল, যা যে কোনো সাধারণ মানুষের মন গলিয়ে দিত। কিন্তু প্রিয়া পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। প্রিয়া তার কথা পুরোপুরি অগ্রাহ্য করল। তার কানে শুধু অতিথিদের হাসির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। তার মনে হল যে আরব ইচ্ছে করে তাকে নিচু দেখানোর জন্য এবং তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে নাটক করছিল। সে চেয়ার থেকে উঠল এবং দ্রুত নেমে আরবের সামনে এসে দাঁড়াল। তার চোখ থেকে আগুন ঝরছিল। সে আরবের হাত থেকে এক টানে ব্যাগটা ছিনিয়ে নিল এবং না খুলেই মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। নথিপত্রগুলো মাটিতে ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ সেগুলোর দিকে মনোযোগ দিল না। তোমার সাহস কি করে হলো এখানে আসার? প্রিয়া ফুঁসে ফুঁসে বলল। তার আওয়াজ হলে প্রতিধ্বনিত হল। তুমি আমাকে সবার সামনে অপমান করতে এসেছ? তুমি আমার সাফল্য সহ্য করতে পারছ না? প্রিয়ার প্রতিটি শব্দে বিষ ছিল, যা আরবের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। কিন্তু আরব এখনও একদম শান্ত হয়েই দাঁড়িয়েছিল। কর্মের চাকা ঘুরতে শুরু করেছিল। জমি বিক্রি করে যে স্ত্রীকে এই মুকামে পৌঁছে দিয়েছিল, সেই আজ অহংকারে মত্ত হয়ে তাকে তাড়িয়ে দিচ্ছিল। এটা একজন স্বামীর নয়, বরং সেই নিঃস্বার্থ প্রেম এবং বলিদানের অপমান ছিল, যা সংস্কৃতির মূল ভিত্তি। আরব শেষবারের মতো প্রিয়ার চোখে দেখল। সেই চোখে আর কোনো ভালোবাসা ছিল না, কোনো সম্মান ছিল না, শুধুই ক্ষমতার লোভ এবং অন্ধত্ব ছিল। আরব বুঝে গেল যে এখন আর কথার কোনো মানে অবশিষ্ট নেই। সেই রাত লখনৌয়ের ইতিহাসে এক মুছতে না পারা ছাপ ফেলতে চলেছিল। আরব চুপচাপ ঘুরে দাঁড়াল এবং মেঝেতে ছড়িয়ে থাকা নথিপত্রগুলোকে এক এক করে তুলতে লাগল। এগুলো সেই একই নথিপত্র ছিল যা প্রিয়াকে বাঁচানোর জন্য সে নিজের জীবন বাজি রেখে সংগ্রহ করেছিল। প্রতিটি পাতা যা সে তুলছিল তা যেন তার ভাঙা হৃদয়ের এক একটা টুকরো ছিল। হলে পিন পতন নিস্তব্ধতা ছিল, শুধু পাতা কুড়োনোর আওয়াজ আসছিল। বিক্রম নিজের চেয়ারে বসে হাসছিল। তার মনে হচ্ছিল যে সে সবচেয়ে বড় জয় হাসিল করে নিয়েছে। হলের বিলাসবহুল মেঝেতে ছড়িয়ে থাকা ওই সাদা কাগজগুলো গোছাতে গোছাতে আরবের হৃদয়ে গভীর দুঃখে ভরে গিয়েছিল। এগুলো নিছক কাগজের টুকরো ছিল না, বরং সেগুলো এমন গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যা সে নিজের জীবন বাজি রেখে জোগাড় করেছিল। তার আঙুলগুলো হালকা কাঁপছিল, কিন্তু তার মুখটা জমে থাকা লেকের মতো একদম শান্ত ছিল। চারপাশে দাঁড়িয়ে থাকা শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষেরা তাকে এক অস্পৃশ্যের মতো ঘাড় ঘুরিয়ে দেখছিল। তাদের চোখের ওই অবজ্ঞা এবং ঘৃণা যে কোনো সাধারণ মানুষকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আরব কোনো সাধারণ মানুষ ছিল না। সে এমন এক সিপাহী ছিল যে শুধু নিজের কর্তব্য পালন করতে খুব ভালোভাবে জানত। প্রিয়া নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়েছিল এবং তার পুরো শরীর রাগের আগুনে ভীষণভাবে জ্বলছিল। তার মনে হচ্ছিল যেন আরব আজ তার সমস্ত পরিশ্রম, তার সমস্ত সম্মানের ওপর প্রকাশ্যে জল ঢেলে দিয়েছে। সে বিক্রম বাজাজের মতো একজন প্রভাবশালী নেতার সামনে নিজের ভাবমূর্তি নিয়ে খুব বেশি চিন্তিত ছিল। বিক্রমই তাকে এই মুকামে পৌঁছানোর জন্য সাহায্যের নাটক করেছিল এবং প্রিয়া সেই উপকারের ভারে পুরোপুরি চাপা পড়ে গিয়েছিল। আরবের এই হস্তক্ষেপকে তার নিজের স্বাধীনতা এবং তার অসাধারণ সাফল্যের ওপর এক খুব বড় হামলা বলে মনে হচ্ছিল। সে এটা একেবারেই বুঝতে পারছিল না যে আরব তাকে কত বড় গভীর খাদে পড়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছিল। মঞ্চে বসে থাকা বিক্রম বাজাজ নিজের কুটিল হাসির সাথেই পুরো তামাশার ভরপুর আনন্দ নিচ্ছিল। তার ধূর্ত চোখে এক ভয়ানক ষড়যন্ত্রের চমক পরিষ্কার দেখা যাচ্ছিল।
সে জানত যে শহরের বাইরে তার অস্ত্রে ভরা ট্রাকগুলো কোনো বাধা ছাড়াই সীমানা পার করছিল। এই ট্রাকগুলোকে নিরাপদে পার করানোর জন্য সে প্রিয়ার নাম এবং তার জাল সই খুব চালাকির সাথে ব্যবহার করেছিল। যদি আজ রাতে কোনো গণ্ডগোল হতো তাহলে পুলিশ এবং মিডিয়ার সমস্ত মনোযোগ সরাসরি প্রিয়ার দিকে যেত। বিক্রম এই ঘুঁটি খুব চালাকির সাথে সাজিয়েছিল, যাতে সে নিজে আইনের চোখ থেকে চিরকালের জন্য বেঁচে যায়। এই বিলাসবহুল হোটেলের চাকচিক্য এবং এখানে বাজতে থাকা ধীর গতির সঙ্গীত সেই ঘরের ভারী মানসিক চাপ কমাতে পুরোপুরি ব্যর্থ প্রমাণ হচ্ছিল। সোনা এবং রূপোর বাসনে সাজানো দামি খাবার আজ নিজের সমস্ত সুগন্ধ হারিয়ে ফেলেছিল। সকলের নজর শুধু সেই তিরস্কৃত গরিব এবং সাধারণ দেখতে মানুষটির ওপর স্থির ছিল, যে মেঝেতে বসে কাগজ কুড়োচ্ছিল। কিছু ধনী মহিলা নিজেদের দামি রেশমি কাপড় সামলাতে সামলাতে ফিসফিস করতে শুরু করেছিল। তারা আরবের দারিদ্র্য এবং তার ছেঁড়া চট্টিগুলোর প্রকাশ্যে মজা ওড়াচ্ছিল। কিন্তু কারোর এই কথার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে ওই মানুষটি এই দেশের সবচেয়ে বড় রক্ষক। শেষ পাতাটা তোলার পর আরব ধীরে ধীরে নিজের পায়ে উঠে দাঁড়াল এবং নিজের কোমর সোজা করল। সে সেই কাগজগুলোকে খুব সযত্নে নিজের পুরনো এবং ঘষা খাওয়া ব্যাগে ফেরত রেখে দিল। তারপর সে নিজের গভীর এবং শান্ত চোখ দিয়ে প্রিয়ার দিকে তাকাল। তার সেই চোখে না কোনো রাগ ছিল আর না কোনো ধরনের কোনো অভিযোগ, বরং সেগুলোতে এক গভীর ব্যথা লুকিয়েছিল। সেটা সেই মানুষের ব্যথা ছিল যে নিজের ভালোবাসাকে নিজের চোখের সামনে এক অন্ধ এবং বিপজ্জনক খাদের দিকে এগোতে দেখেছে। সে খুব ভালোভাবে জানত যে ক্ষমতার নেশা মানুষের চোখে এক খুব মোটা এবং কালো পট্টি বেঁধে দেয়। প্রিয়া নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল এবং এক কদম এগিয়ে গিয়ে খুব তীক্ষ্ণ গলায় আরফকে বলল, তুমি এক্ষুনি এই হল থেকে বাইরে বেরিয়ে যাও আরফ। সব শেষ হয়ে গেছে। এখন আমি তোমার মুখ এক মুহূর্তের জন্যও দেখতে চাই না। তার এই কথাটি কোনো ধারালো চাবুকের মতো পুরো হলে প্রতিধ্বনিত হয়ে উঠল। সেখানে উপস্থিত সকল অতিথিরা একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তারাও এটাই চাইছিল যে এই ছেঁড়া ফাটা পোশাক পরা লোকটা যেন তাদের এই সুন্দর এবং রাজকীয় প্রাসাদ থেকে যত দ্রুত সম্ভব বাইরে চলে যায়। প্রিয়ার অহংকার এই সময় সপ্তম আকাশে ছিল এবং সে কারও কথাই শুনছিল না। প্রিয়া, আমি এখানে তোমাকে অপমান করতে একদম আসিনি, বরং আমি তোমাকে এক বিশাল বড় বিপদ থেকে সতর্ক করতে এসেছি। আরব খুব ধৈর্য এবং শান্তভাবে নিজের জবাব দিল, তুমি যে মানুষের ওপর চোখ বন্ধ করে এত বেশি ভরসা করছ, সেই তোমার পিঠে খঞ্জর মারার প্রস্তুতি নিয়ে ফেলেছে। শহরের বাইরে যা কিছু হচ্ছে তার সমস্ত দোষ সরাসরি তোমার ঘাড়েই আসতে চলেছে। আমার কাছে এর পাকা প্রমাণ মজুদ আছে। আরফের এই কথা শুনে হলে এক মুহূর্তের জন্য একদম নিস্তব্ধতা ছেয়ে গেল। মানুষজন অবাক হয়ে একে অপরের দিকে তাকাল, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এত বড় নেতার ওপর এমন সরাসরি অভিযোগ তোলা অনেক বড় ব্যাপার ছিল। বিক্রম বাজাজ তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল এবং সে নিজের মুখে এক অতি মিথ্যে এবং কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলল। সে চাইছিল না যে আরবের কথার কোনো মানুষের ওপর কোনো প্রভাব পড়ে বা তার কোনো সত্য সামনে আসুক। দেখুন শর্মাজি, আমি আপনার মানসিক অবস্থা এবং আপনার এই নিরাশা খুব ভালোভাবেই বুঝতে পারছি। একজন স্বামীর পক্ষে নিজের স্ত্রীকে নিজের চেয়ে কোথাও বেশি সফল হতে দেখা প্রায়শই অনেক বড় এবং গভীর আঘাত দিয়ে যায়। আপনি সম্ভবত নিজের স্ত্রীর এই চমৎকার উন্নতিকে মানসিকভাবে একদমই সহ্য করতে পারছেন না, তাই এমন আজে মাঝে কথা বলছেন। বিক্রমের এই চালাকি ভরা কথা হলের উপস্থিত সমস্ত মানুষের মস্তিষ্ককে পুরোপুরি পাল্টে দিল। সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত প্রভাবশালী মানুষ বিক্রমের কথায় সায় দিতে লাগল এবং আরবের দিকে আরও বেশি ঘৃণা নিয়ে তাকাতে লাগল। প্রিয়ার কাছেও বিক্রমের এই কথাটি একদম সঠিক এবং নিজের সপক্ষে মনে হল। তার মনে হল যে আরব সত্যিই তার এই বড় সাফল্যে খুব বেশি ঈর্ষা করছে এবং সেই কারণেই সেই সমস্ত মিথ্যে নাটক সাজাচ্ছে। সে নিজের সেই স্বামীর উপর খুব বেশি লজ্জিত বোধ করছিল যে তাকে এই সমাজে সবসময় নিচু দেখানোর চেষ্টা করে যেত। তার রাগ এখন নিজের চরম বিন্দুর দিকে খুব দ্রুত গতিতে বাড়ছিল। আরব বিক্রমের সেই বিষাক্ত হাসি দেখল এবং তারপর প্রিয়ার সেই ঘৃণায় ভরা মুখের দিকে নজর দিল। তার মস্তিষ্কে হঠাৎ করে সেই পুরনো এবং লড়াইয়ের দিনগুলো কোনো সিনেমার মতো ঘুরতে লাগল। তার মনে পড়ল কিভাবে সে কড়া রোদে খেতে কাজ করে প্রিয়ার দামি বইপত্রের ব্যবস্থা করেছিল। সে অনেক রাত না খেয়ে কাটিয়েছিল যাতে প্রিয়াকে কখনো খালি পেটে শুতে না হয়। আজ সেই প্রিয়ার কাছে বিক্রমের মতো একজন দুর্নীতিগ্রস্ত এবং নীচ মানুষের মিথ্যে কথা পুরোপুরি সত্যি মনে হচ্ছিল। সময়ের কেমন নিষ্ঠুর পরিহাস ছিল যে সব কিছু দিল সেই আজ সবচেয়ে বড় অপরাধী হয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার যোগ্যতার আন্দাজ খুব ভালোভাবেই জানি মিস্টার বাজাজ, কিন্তু আমাকে তোমার সেই কালো কীর্তি এবং তোমার সেই নোংরা ষড়যন্ত্রেরও পুরো আন্দাজ আছে যা তুমি আজ রাতে এই শহরের অন্ধকারে ঘটাচ্ছ। তুমি আইনের চোখে ধুলো দিতে পারো, কিন্তু কর্মের সেই কঠোর চাকা থেকে তুমি কখনোই বাঁচতে পারবে না।
সত্যকে যত গভীরেই চাপা দেওয়া হোক না কেন সে নিজের রাস্তা খুঁজে নেয়ই। আরবের এই নির্ভীক গলায় এমন এক অদ্ভুত আকর্ষণ আর শক্তি ছিল যা বিক্রমের কপালেও এক মুহূর্তের জন্য ঘাম এনে দিল। প্রিয়ার জন্য আরবের এই বেপরোয়া এবং নির্ভীক আচরণ এখন পুরোপুরি অসহ্য এবং সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। একজন সাধারণ স্কুল শিক্ষক যে তারই উপার্জনের অন্ন খেত, আজ এত বড় এবং প্রভাবশালী মানুষের সামনে তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছিল। তার মনে হল যে যদি সে আজ আরবকে এই মুহূর্তে চোপ না করায়, তবে শহরের সমস্ত বড় মানুষ তাকে খুব দুর্বল এবং ভীতু পুলিশ অফিসার ভাববে। তাকে নিজের সেই শক্তি এবং নিজের সেই উর্দি বিপদে আছে বলে মনে হতে লাগল, যে সে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং অসংখ্য আপোষের পর অর্জন করেছিল। ক্ষমতার এই অন্ধ অহংকার এখন পুরোপুরি তার মাথায় জেঁকে বসেছিল। সে খুব দ্রুত নিজের কদম বাড়িয়ে আরবের একেবারে কাছে এসে দাঁড়াল। তার মুখের রং লাল হয়ে গিয়েছিল এবং তার নিঃশ্বাস খুব দ্রুত গতিতে চলছিল। সে নিজের আঙুল তুলে আরবের মুখের দিকে ইশারা করল এবং খুব সতর্ক বার্তা ভরা স্বরে বলল, তুমি নিজের সীমা লঙ্ঘন করছো আরব। তুমি এটা একদমই জানো না যে তুমি এই মুহূর্তে কোন মানুষদের সঙ্গে এবং কোন সুরে কথা বলছো। যদি তুমি আর একটা শব্দও বিক্রম স্যারের বিরুদ্ধে বলো, তবে আমি তোমার স্ত্রী হওয়ার এই সমস্ত সম্মান ভুলে যাব। আমি তোমাকে এই মুহূর্তেই গ্রেফতার করিয়ে সরাসরি জেলের গরাদেন পেছনে ঢুকিয়ে দিতে পারি। নিজেরই স্ত্রীর মুখ থেকে জেলে পাঠানোর এই সরাসরি হুমকি শুনে আরবের মন ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেল। সে যে মহিলাকে নিজের চোখের মণিতে বসিয়ে রেখেছিল, আজ সে ক্ষমতার নেশায় অন্ধ হয়ে তাকেই পিষে দিতে উদ্যত হয়েছিল। আরব এটা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এখন প্রিয়াকে কোনোভাবেই বোঝানো একদম অসম্ভব। লালসা এবং শক্তির যে অন্ধ এবং গভীর কাদায় সে নেমে গিয়েছিল, সেখান থেকে বাইরে আসার এখন কোনো সহজ রাস্তা অবশিষ্ট ছিল না। আরবের সেই নিঃস্বার্থ এবং সত্য ভালোবাসা আজ এই মিথ্যে শান এবং লোক দেখানো দুনিয়ার সামনে পুরোপুরি হেরে গিয়েছিল। তবুও এক শেষ চেষ্টা করে আরব নিজের ব্যাগ খুলল এবং তার থেকে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলটি বের করে প্রিয়ার দিকে বাড়িয়ে দিল। প্রিয়া, আমি তোমাকে কোনো সাফাই দিতে চাই না এবং আমি তোমার সঙ্গে কোনো তর্কও করতে চাই না। আরব খুব ধীর কিন্তু অত্যন্ত গম্ভীর গলায় বলল, তুমি শুধু এই ফাইলে রাখা শেষ পাতাটি একবার নিজের চোখে দেখে নাও। এতে সেই ট্রাকগুলোর আসল নম্বর এবং তোমার সেই জাল সইয়ের টুকরো এবং পাকা রিপোর্ট মজুদ আছে। যদি তুমি এটা এখনই না দেখো, তবে কাল সকালের সূর্য তোমার জন্য এক খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ ধ্বংসের সবচেয়ে বড় এবং কালো বার্তা নিয়ে আসবে। ফাইলের নাম শুনতেই বিক্রম বাজাজের কপালে হঠাৎ চিন্তার ভাঁজ খুব গভীর হয়ে ফুটে উঠল। সে একদমই বুঝতে পারছিল না যে এই সাধারণ দেখতে ছেঁড়া পোশাক পরা লোকটার কাছে এত গোপন এবং সঠিক তথ্য আসলে কোথা থেকে আসলো। তার মনে হলো যে যদি প্রিয়া ভুল করেও সেই ফাইলটি খুলে দেখে নেয়, তবে তাদের বছরের পর বছর ধরে বোনা এই সমস্ত খেলা কয়েক সেকেন্ডে ভেস্তে যাবে। সে তৎক্ষণাৎ নিজের বিশেষ বাউন্সারদের দিকে একটি খুব গোপন ইশারা করল, যাতে তারা যে কোনোভাবে এই পাগল লোকটাকে তুলে এই শানদার হল থেকে বাইরে ফেলে দেয়। পরিবেশে খুব অদ্ভুত এবং ভয়াবহ আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু বাউন্সারদের সেখানে পৌঁছানোর আগেই প্রিয়া এক খুব জোরদার ঝটকায় সেই ফাইলটি আরবের হাত থেকে দূরে ছুঁড়ে ফেলে দিল। ফাইলটি আবারও হাওয়ায় ভাসতে ভাসতে দূরে গিয়ে মেঝেতে খুব অগোছালোভাবে পড়ে গেল। আমার তোমার এই রদ্দি এবং মিথ্যে কাগজে কোনো আগ্রহ নেই, প্রিয়া প্রায় চিৎকার করে এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বলল। তুমি শুধুমাত্র আমার এই বড় সাফল্যে ঈর্ষা করা একজন খুব ছোট এবং নীচ মানসিকতার মানুষ। তুমি সব সময় আমার প্রতিটি উড়ানকে আটকানোর চেষ্টা করেছ, কিন্তু আজ আমি তোমাকে এমনটা একদমই করতে দেব না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় এবং নোংরা অভিশাপ হয়ে দাঁড়িয়েছ। হলে উপস্থিত সকল মানুষের ফিসফিসানি এখন এক খুব জোরে এবং স্পষ্ট শোরগোলে পুরোপুরি রূপান্তরিত হয়ে গিয়েছিল। প্রত্যেকেই আরবকে গালি দিচ্ছিল এবং প্রিয়ার এই মিথ্যে ও প্রদর্শনী সাহসের খোলাখুলি প্রশংসা করছিল। সমাজের এই তথাকথিত সভ্য এবং শিক্ষিত অংশ আজ একজন সত্য এবং সৎ মানুষের প্রকাশ্যে সম্মানহানি হতে দেখে খুব বেশি খুশি হচ্ছিল। আরব একদম শান্ত দাঁড়িয়েছিল, কিন্তু তার ভেতরে থাকা সেই সিবিআইয়ের স্পেশাল এজেন্টের রক্ত এখন খুব দ্রুত গতিতে ফুটতে শুরু করেছিল। সে শুধু নিজের বিভাগের সেই শক্ত আদেশ পালন করছিল, যার কারণে সে এখনও পর্যন্ত নিজের আসল পরিচয় পুরোপুরি লুকিয়ে রেখেছিল। আরব এক খুব লম্বা এবং গভীর নিঃশ্বাস নিল এবং নিজের চোখ এক মুহূর্তের জন্য ধীরে বন্ধ করে নিল। সে নিজের ভেতরে উঠতে থাকা সেই ভয়াবহ ঝড়কে খুব কষ্টে শান্ত করল এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখল।
সে বুঝে গিয়েছিল যে যখন বিনাশের সময় কাছে আসে তখন মানুষের চিন্তা করার এবং বোঝার সমস্ত শক্তি নিজে থেকেই শেষ হয়ে যায়। প্রিয়ার বিনাশের সময় এখন পুরোপুরি চলে এসেছিল এবং তাকে বাঁচানোর আরবের এই শেষ চেষ্টাও খুব খারাপভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল। আরব ধীরে নিজের চোখ খুলল এবং কিছু না বলে ঘুরে দরজার দিকে যাবার জন্য নিজের প্রথম কদম বাড়াল। যেমনই আরব ঘোরার চেষ্টা করল, বিক্রমের সেই বিষাক্ত এবং ঘমণ্ডী আওয়াজ আরও একবার তার কানে খুব জোরে প্রতিধ্বনিত হয়ে উঠল। আরে শর্মাজি, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? অন্তত নিজের স্ত্রীকে সেই শানদার মেডেলের সঙ্গে তো দেখে যান, যা সে আমার কারণে পেতে চলেছে। যাই হোক, আপনার মতো ভিখারি এবং দুর্বল মানুষদের কাজ শুধুমাত্র ধনীদের সাফল্যকে দূর থেকে দাঁড়িয়ে দেখাটুকুই হয়। বিক্রমের এই তীক্ষ্ণ এবং অপমানজনক কথাগুলো হলে দাঁড়িয়ে থাকা মানুষদের আরও একবার হো হো করে হাসার একটা বড় সুযোগ করে দিল। কিন্তু আরব এই কথাগুলোতে কোনো গুরুত্ব দিল না এবং নিজের পথে চলতে থাকল। আরবের এই শান্ত এবং পাত্তা না দেওয়া আচরণ প্রিয়ার মিথ্যে অহংকারে এক খুব গভীর এবং ভয়াবহ আঘাত হানল। তার মনে হল যে আরব তার এবং বিক্রম স্যারের কথাগুলোকে পুরোপুরি এড়িয়ে গিয়ে তাদের প্রকাশ্যে খুব বড় অপমান করছে। সে নিজের জায়গা থেকে এক ঝটকায় উঠল এবং খুব দ্রুত পায়ে হেঁটে সরাসরি আরবের একেবারে সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তার চোখে এখন রক্ত পুরোপুরি নেমে এসেছিল এবং তার মুখের সমস্ত শিরা রাগে খুব বাজেভাবে টান টান হয়ে গিয়েছিল। রাতের এই গভীর এবং কালো অন্ধকার এখন এক খুব বড় এবং ভয়াবহ ঝড়কে জন্ম দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল। প্রিয়ার শরীর রাগ এবং অহংকারের আগুনে জ্বলছিল। সে আরবের রাস্তা আটকে তাকে তীক্ষ্ণ এবং ঘৃণায় ভরা চোখে দেখল। হলে উপস্থিত সকল অতিথিদের নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। প্রত্যেকে এই ড্রামাটা মজা নিয়ে দেখছিল। আরবের শান্ত চোখে তখনও নিজের স্ত্রীর জন্য এক সীমাহীন ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে নিজের জায়গায় একদম স্থির দাঁড়িয়েছিল, যেমন কোনো মজবুত পাহাড় কোনো ভয়াবহ ঝড়ের মোকাবিলা করে থাকে। সে প্রিয়ার আচরণে গভীর আঘাত পাচ্ছিল। বিক্রম বাজাজ পরিস্থিতি বুঝে আগুনে ঘি ঢালার কাজ করল। সে নিজের জায়গা থেকে উঠল এবং কুটিল হাসির সঙ্গে প্রিয়ার কাছে এসে বলল, প্রিয়াজি, এই লোকটা শুধুমাত্র আপনার মূল্যবান সময় নষ্ট করছে এবং আমাদের এই শানদার মহলকে খারাপ করছে। একে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া উচিত। বিক্রমের এই বিষাক্ত কথাগুলো প্রিয়ার ভেতরে ঘুমিয়ে থাকা সেই ভয়াবহ অহংকারকে জাগিয়ে তুলেছিল। তার মনে হল যে আরব জানত শুনেই বিক্রম স্যারের সামনে তাকে অপমান করাচ্ছে। সে নিজের শক্তি এবং উর্দির নেশায় অন্ধ হয়ে গিয়েছিল। প্রিয়া নিজের দাঁতে দাঁত চাপল এবং তার মুঠি জোরে বন্ধ হয়ে গেল। সে এখন আর আরবকে সহ্য করতে প্রস্তুত ছিল না। সে আরবের মুখের দিকে তাকিয়ে কঠোর এবং নির্দয় গলায় বলল, তুমি আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছ আরব। আমি তোমাকে এবং তোমার এই দারিদ্র্যকে খুব বেশি ঘৃণা করি। এ কথা বলতে বলতেই প্রিয়া নিজের ডান হাত দ্রুত হাওয়ায় তুলল। পুরো হলে মৃত্যুসম নিস্তব্ধতা ছেয়ে গেল। কেউ ভাবেনি যে আজ রাতে এখানে এমন ভয়াবহ দৃশ্য দেখতে পাওয়া যাবে। তাড়াক করে এক জোরালো শব্দ সেই বিশাল হলের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল। প্রিয়ার হাত সজোরে আরবের গালে পড়ল। সেই একটা চড় যেন সময়ের চাকাটাকেই থামিয়ে দিল। আরবের মুখ সেই ভয়াবহ আঘাতে একদিকে ঘুরে গিয়েছিল এবং তার গালে আঙুলের লাল দাগ ফুটে উঠেছিল। কিন্তু আরবের কদম নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও টলল না। সে আগের মতোই সোজা এবং মজবুত দাঁড়িয়ে থাকল। সেই চড়ের শব্দের চেয়ে বেশি আরব নিজের স্ত্রীর বেইমানি এবং বিশ্বাসঘাতকতার গভীর যন্ত্রণা অনুভব করছিল। হলে উপস্থিত সকল লোক এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারল না। তারপর ধীরে ধীরে কিছু মানুষের মুখে অদ্ভুত কুটিল হাসি ফুটে উঠতে লাগল। ধনী এবং প্রভাবশালী মানুষদের সেই দল এখন এক গরিব স্বামীর প্রকাশ্যে অপমানের ভরপুর মজা নিচ্ছিল। বিক্রম বাজাজের চোখে জয়ের খোফনাক চমক পরিষ্কার দেখা যাচ্ছিল। সে মনে মনে প্রিয়ার বোকামিতে খুব অট্টহাসি হাসল, কারণ প্রিয়া অজান্তেই নিজের সবচেয়ে বড় রক্ষককে নিজের থেকে সব সময়কার জন্য দূরে সরিয়ে দিয়েছিল। আরব নিজের মাথা ধীরে সোজা করল এবং তার নজর প্রিয়ার মুখের উপর গিয়ে স্থির হল। তার মুখের রাগের কোনো চিহ্ন ছিল না, শুধুমাত্র এক শান্ত এবং গভীর নিরাশা ছেয়েছিল। এটি সেই মুখ ছিল যা দেখার জন্য সে কখনো মাইলের পর মাইল পায়ে হেঁটে যেত।
আজ সেই মুখেই সে শুধু ক্ষমতার নেশা এবং এক ফাঁপা অহংকার দেখতে পাচ্ছিল। আরব সেই চরের শারীরিক যন্ত্রণা অনুভব করছিল না। তার মন সেই বিশ্বাসভঙ্গে রক্তাক্ত হয়ে গিয়েছিল, যাকে সে নিজের জীবনের সবচেয়ে পবিত্র এবং সত্য সম্পর্ক মনে করেছিল। প্রিয়ার নিঃশ্বাস দ্রুত বইছিল এবং তার চোখে ঘৃণার আগুন জ্বলছিল। সে নিজের আঙুল দিয়ে দরজার দিকে ইশারা করে কঠোর এবং নির্দয় ভাষায় বলল, এখান থেকে বেরিয়ে যাও এবং আজ থেকে আমাকে তোমার ওই অপয়া মুখ আর কখনো দেখিও না। তুমি আমার স্বামী ডাকার যোগ্য নও। তুমি আজ প্রমাণ করে দিলে যে একজন গরিব মানুষের চিন্তা কখনো বড় হতে পারে না। প্রিয়ার এই বিষাক্ত কথাগুলো তীরের মতো আরবের বুক চিরে আর পার হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছিল। আরব এখন এটা বিশ্বাস করে নিয়েছিল যে প্রিয়াকে সে নিজের রক্তজল করা পরিশ্রমে গড়ে তুলেছিল, সে চিরকালের জন্য মরে গেছে। তার সামনে যে মহিলা দাঁড়িয়েছিল সে শুধুমাত্র একজন দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতার লোভী অফিসার ছিল, যার কাছে ঠিক আর ভুলের মধ্যে কোনো তফাৎ ছিল না। কর্মের বিধান বড়ই বিচিত্র। মানুষ প্রায়শই সেই মানুষদের হাতেই প্রতারিত হয় যাদের সে নিজের প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করে। আরব প্রিয়াকে বাঁচানোর জন্য নিজের সব কিছু বাজি লাগিয়ে দিয়েছিল, কিন্তু বিনিময়ে তার ভাগ্যে শুধু অপমানই জুটল। বিক্রম এই সুযোগের সদ্ব্যবহার করে নিজের নিরাপত্তা কর্মীদের একটা শক্ত ইশারা করল, গার্ডস, এই পাগল আর ছেঁড়া পোশাক পরা লোকটাকে এক্ষুনি এখান থেকে বাইরে ছুঁড়ে ফেলে দাও। এ আমাদের আইপিএস ম্যাডামকে বিরক্ত করছে। বিক্রমের গলায় মিথ্যে সহানুভূতি এবং অনেক বড় অহংকার ছিল। 4 জন হৃষ্টপুষ্ট বাউন্সার তৎক্ষণাৎ আরবের দিকে ছুটে এলো এবং তারা তার দুটো হাত নির্দয়ভাবে ধরে ফেলল। আরব কোনো রকমের শারীরিক প্রতিরোধ করল না। সে জানত যে এই সাধারণ বাউন্সারদের কুপকাত করা তার জন্য মাত্র কয়েক সেকেন্ডের কাজ ছিল, কিন্তু এখন সময়ের জন্য একদমই সঠিক ছিল না। বাউন্সাররা আরবকে ধাক্কা মারতে মারতে সেই আলিশান হলের দরজার দিকে টানতে শুরু করল। আরবের পুরনো চটি সেই দামি কার্পেটের ওপর ঘষ্টাতে থাকল, কিন্তু তার নজর প্রিয়ার ওপর আটকে ছিল। সে দেখতে চাইছিল যে প্রিয়ার চোখে কি এখনও কোনো অনুশোচনা বা কষ্ট বাকি আছে কিনা। কিন্তু প্রিয়া নিজের মুখ নির্দয়ভাবে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল। সে বিক্রমের সঙ্গে হেসে কথা বলতে শুরু করেছিল, যেন এই মাত্র কিছুই ঘটেনি। এই দৃশ্য আরবের মনের মধ্যে একটা ঠান্ডা খঞ্জরের মতো গভীরে গেঁথে গিয়েছিল। হোটেলের গেটে পৌঁছে বাউন্সাররা আরবকে জোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। আরব ধুলোবালি ভরা রাস্তার উপর উপুড় হয়ে পড়ল এবং তার হাঁটুতে সামান্য চোট লাগল। এরপর আর এই হোটেলের ধারে কাছে দেখা দিলে তোর ঠ্যাং ভেঙে দেব। একজন বাউন্সার নোংরা গালি দিয়ে তাকে হুমকি দিল। আরব ধীরে ধীরে নিজের পোশাকের ধুলো ঝেড়ে নিজের পায়ে দাঁড়িয়ে পড়ল। ঠান্ডা বাতাস তার মুখে লাগছিল, কিন্তু তার ভেতরে এক ভয়াবহ এবং শান্ত আগ্নেয়গিরি জ্বলতে শুরু করে দিয়েছিল। সময়ের চাকা পাল্টাতে চলেছিল। আরব রাস্তার ধারে পড়ে থাকা নিজের পুরনো ব্যাগটা তুলে নিল এবং তার মধ্যে থেকে সেই গুরুত্বপূর্ণ কাগজগুলো বের করল যা প্রিয়া ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে সেই পাতাগুলোকে সাবধানে গুছিয়ে নিজের বুকের কাছে জড়িয়ে ধরল। এই পাতাগুলো শুধু প্রমাণ ছিল না, বরং এগুলো ছিল তার অসীম এবং নিঃস্বার্থ ভালোবাসার শেষ সাক্ষী, যাকে আজ রাতে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। সেই চর আরবের ভেতরে থাকা সিধেসাধা স্বামীটাকে চিরকালের জন্য মেরে ফেলেছিল। এখন তার জায়গা নিয়েছিল সিবিআইয়ের সেই খাতারনাক এজেন্ট, যাকে কোনো অপরাধী হার মানাতে পারত না। সে নিজের পকেট থেকে বিশেষ এবং সুরক্ষিত এনক্রিপ্টেড ফোন বের করল। স্ক্রিনের নীল আলো তার গম্ভীর এবং শক্ত মুখের উপর পড়ছিল। সে হোটেলের ঝলমলে ইমারতের দিকে এক শেষ এবং ঠান্ডা নজর দিল। সেখানে ভেতরে থাকা মানুষজন তখনও নিজেদের মিথ্যে উৎসবে মগ্ন ছিল। তারা এই বিষয়ে অজ্ঞাত ছিল যে তারা এইমাত্র কত বড় এক ভয়াবহ ধ্বংসের জন্ম দিয়ে ফেলেছে। আরব ফোনের লক খুলল এবং এক বিশেষ নম্বর ডায়াল করার জন্য নিজের আঙুল স্ক্রিনের উপর ঘোরাল। তার চোখে এখন এমন এক ঠান্ডা চমক ছিল যা যে কোনো বড় সাম্রাজ্যকে ছাইয়ে বদলে দিতে পারত। আরব শর্মা, যে একজন গরিব শিক্ষক হিসেবে নিজের জীবন চালাচ্ছিল, সে আজ এই ফুটপাথেই সমাহিত হয়ে গিয়েছিল। প্রিয়ার সেই নির্দয় চর সেই পুরনো আরবের চিতাকে চিরকালের জন্য জ্বালিয়ে দিয়েছিল। এখন যে মানুষটি এই অন্ধকার রাস্তায় দাঁড়িয়েছিল, সে ভারত সরকারের সবচেয়ে বড় অস্ত্র ছিল। তার এখন চোখের জল বা কারো মিথ্যে সহানুভূতির কোনো প্রয়োজন ছিল না। সে নিজের আবেগগুলোকে নিজের মস্তিষ্কের এক গভীর এবং অন্ধকার কোণে চিরকালের জন্য বন্দী করে দিয়েছিল। এখন শুধু ন্যায় এবং কর্মের কঠোর ফয়সালা হওয়া বাকি ছিল। ভারতীয় সংস্কৃতিতে কর্মের সিদ্ধান্ত খুবই অটল এবং কঠোর বলে মানা হয়।
যে মানুষ ক্ষমতা আর অহংকারের নেশায় চূর হয়ে কোনো নিরপরাধকে পিষে দেয় তাকে শেষ পর্যন্ত ভয়াবহ পরিণাম ভোগ করতে হয়। প্রিয়া নিজের অহংকারে অন্ধ হয়ে সেই মানুষটিকে লাথি মেরে সরিয়ে দিয়েছে যে তার প্রতিটি অপরাধ নিজের কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। সে একজন প্রকৃত রক্ষককে নিজের শত্রু ভেবে বসেছিল, এবং বিক্রম যে নিজেকে এই পুরো খেলার ভগবান ভাবছিল, সে আসলে নিজেরই খোঁড়া গভীর গর্তে খুব বাজেভাবে পড়তে চলেছিল। হোটেলের ভেতরে বাজতে থাকা জোরালো মিউজিকের শব্দ রাস্তা পর্যন্ত পরিষ্কার শোনা যাচ্ছিল। প্রিয়া এবং বিক্রম দুজনে মিলে এই উৎসব পালন করছিল যে তারা এক বড় জয় হাসিল করে নিয়েছে। তাদের মনে হচ্ছিল যে এখন তাদের রাস্তার সবচেয়ে বড় কাঁটা চিরকালের জন্য সরে গেছে। মদের গ্লাস উপচে পড়ছিল এবং মিথ্যে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছিল, কিন্তু তাদের এই বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। ধ্বংসের উল্টো গণনা শুরু হয়ে গিয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা আরব এখন বদলে গিয়েছিল। তার নিঃশ্বাস ছিল ধীর এবং শান্ত, এবং তার মস্তিষ্ক এক সুপার কম্পিউটারের মতো দ্রুত কাজ করছিল। সে নিজের ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা লাল বাটনটিকে একবার গভীরভাবে দেখল। এই বাটন কোনো সাধারণ বাটন ছিল না, বরং এটি ছিল পুরো শহরের পচে যাওয়া সিস্টেমকে শেকড় থেকে উপড়ে ফেলার সরাসরি ট্রিগার। সে কোনো দ্বিধা বা ঘাবড়ানো ছাড়াই নিজের বুড়ো আঙুল দিয়ে সেই লাল বাটনটিকে শক্তভাবে চেপে ধরল। সিগন্যাল সুরক্ষিত স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি দিল্লির হেডকোয়ার্টারে পৌঁছে গেল। দিল্লিতে বসে থাকা সিবিআই ডিরেক্টর নিজের স্ক্রিনে জ্বলতে থাকা কোড রেড দেখে নিলেন। তিনি এই সিগন্যালের জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তিনি তৎক্ষণাৎ নিজের ইন্টারকমের বাটন টিপলেন এবং নিজের স্পেশাল টাস্ক ফোর্সকে কড়া নির্দেশ দিলেন। এজেন্ট আরবের সিগন্যাল এসে গেছে, অপারেশন ক্লিন আপ এই মুহূর্তেই শুরু করা হোক। আমার ওই হোটেলের ভেতরে থাকা প্রতিটি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং বিক্রম বাজাজের তৎক্ষণাৎ গ্রেফতার চাই। হোটেলের ভেতরে থাকা কেউ যেন পালিয়ে বাঁচতে না পারে। এই আদেশ বিদ্যুতের মতো দ্রুত সেই কমান্ডোদের কাছে পৌঁছে গেল, যারা হোটেলের বাইরে তৈরি হয়ে বসেছিল। আরব নিজের ফোন আবার পকেটে রাখল এবং নিজের কবজিতে বাঁধা পুরনো ঘড়ির দিকে মনোযোগ দিয়ে তাকাল। রাত ঠিক 10টা বাজছিল। সে নিজের মনে মাত্র 5 মিনিটের একটা ছোট্ট কাউন্টডাউন শুরু করে দিয়েছিল। এই 5 মিনিট পর প্রিয়ার সেই জাঁকজমকপূর্ণ এবং মিথ্যে দুনিয়া তাসের ঘরের মতো ছড়িয়ে পড়তে চলেছিল। বিক্রমের সেই ভয়াবহ এবং নিষ্ঠুর সাম্রাজ্য, যা সে বছরের পর বছর ধরে করা অপরাধ দিয়ে খাড়া করেছিল, তাও চিরকালের জন্য মাটিতে মিশে যেতে চলেছিল। আরব ওখানেই রাস্তার ধারে একটা পাথরের উপর শান্তভাবে বসে পড়ল। রাস্তায় রাতের গভীর নিস্তব্ধতা আরও বেশি খফনাক হয়ে উঠছিল। দূর থেকে আসা কুকুরের ডাকের আওয়াজ সেই নিস্তব্ধতাকে মাঝে মাঝে ডরানোভাবে ভেঙে দিচ্ছিল। আরবের মুখে বাতাসের সাথে উড়ে আসা ধুলো এবং হোটেলের রংবেরঙের আলো এক অদ্ভুত ছায়া তৈরি করছিল। সে এই নিস্তব্ধতাকে খুব ভালোভাবেই চিনত। এটি ঠিক সেই স্তব্ধতা যা কোনো বড় এবং ভয়াবহ ঝড় আসার ঠিক আগে প্রকৃতির ওপর ছেয়ে যায়। এখন যা কিছু হতে চলেছিল তাকে ঈশ্বরও আটকাতে পারতেন না। সে আকাশের দিকে তাকাল, যেখানে কালো মেঘ চাঁদকে ঢাকার চেষ্টা করছিল। কিন্তু সে জানত যে কালো মেঘ যতই ঘন হোক না কেন, তারা সত্যের আলোকে কখনো চিরকালের জন্য লুকিয়ে রাখতে পারে না। প্রিয়া আজ নিজের অহংকার এবং ঘমাণ্ডে যে বীজ বুনেছিল, তার বিষাক্ত ফসল তাকে নিজেকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে। আরবের মনে এখন প্রিয়ার জন্য কোনো ঘৃণা বা ভালোবাসা বাকি ছিল না, শুধু এক গভীর এবং শূন্য খালি ভাব রয়ে দিয়েছিল। 5 মিনিটের সেই খফনাক সময় প্রায় শেষ হতেই চলল। রাস্তার ধারে ঠান্ডা পাথরের ওপর বসে থাকা আরবের জন্য সময় পুরোপুরি থমকে গিয়েছিল। তার পুরনো কবজি ঘড়ির টিকটিক শব্দ এই নিস্তব্ধ রাতে টাইম বোমার মতো বাজছিল। সে চোখ বন্ধ করল এবং সেই চড়ের প্রতিধ্বনিকে মস্তিষ্ক থেকে চিরকালের জন্য মুছে ফেলার কঠোর সিদ্ধান্ত নিল। এখন সে এক অসহায় এবং গরিব স্বামী একদমই ছিল না, যাকে উচ্চাকাঙ্ক্ষী স্ত্রী প্রকাশ্যে জিল্লত দিয়ে বাইরে বের করে দিয়েছিল। সে এখন শুধু দেশের এক অনুগত সিপাহী ছিল, যার একমাত্র ধর্ম ছিল সত্য এবং ন্যায়ের যে কোনো মূল্যে রক্ষা করা। তার কাছে এখন শুধু 5 মিনিটের সময় বাকি ছিল। এই 5 মিনিট তার জীবনের সবচেয়ে ভারী এবং নির্ণায়ক মুহূর্ত প্রমাণিত হতে চলেছিল।
আরব অনুভব করল যে তার বুকে ধুকপুক করা সেই কোমল এবং আবেগপ্রবণ মন এখন পুরোপুরি পাথরের হয়ে গেছে। প্রিয়ার ভালোবাসা এবং তার মিথ্যে কসমের যে জাল সে বছরের পর বছর ধরে নিজের চারপাশে বুনে রেখেছিল, তা আজ এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। তার এখন কোনো সম্পর্কের কোনো তোয়াক্কা ছিল না, কারণ যে সম্পর্কের জন্য সে নিজের পরিচয় লুকিয়েছিল তাই এখন শেষ হয়ে গিয়েছিল। ভারতীয় দর্শনে কর্ম এবং ধর্মকে সব সময় সবার ওপরে রাখা হয়েছে। আরবের নিজের দাদাজির শেখানো কথাগুলো মনে পড়তে লাগল, যে যখন মোহ এবং কর্তব্যের মধ্যে বেছে নিতে হয় তখন সব সময় কর্তব্যকেই বেছে নেওয়া উচিত। সে প্রিয়াকে মন থেকে ভালোবেসেছিল এবং তাকে সেই জায়গায় পৌঁছনোর জন্য নিজের পুরো যৌবন এবং পৈতৃক জমি কুরবানি করে দিয়েছিল। কিন্তু প্রিয়া সেই ত্যাগের প্রতিদান শুধুমাত্র অপমান এবং বেইমানি দিয়ে দিল। এখন নিয়তি নিজের খেলা খেলতে চলেছিল এবং কর্মের এই সরাসরি আঘাত কোনো শক্তিই আটকাতে পারত না। হোটেলের শানদার এবং বাতানুকূল হলের ভেতরের পরিবেশ একদম আলাদা ছিল। আরবকে বাইরে বের করে দেওয়ার পর প্রিয়া এক গভীর এবং লম্বা স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। তার মনে হচ্ছিল যেন সে পায়ে বাঁধা এক অনেক পুরনো এবং ভারী শিকল চিরকালের জন্য ভেঙে ফেলে দিয়েছে। সে হাতে ধরা দামি মদের গ্লাস ঘোরাতে ঘোরাতে বিক্রম বাজাজের মিথ্যে এবং তোষামোদপূর্ণ কথাগুলো খুব মনোযোগ এবং আনন্দ নিয়ে শুনছিল। তার অন্ধ অহংকার এখন নিজের সবচেয়ে উঁচু এবং খতরনাক শিখরে পুরোপুরি পৌঁছে গিয়েছিল। বিক্রম বাজাজ নিজের চেয়ারে আয়েশ করে বসেছিল এবং তার চোখে এক অদ্ভুত শয়তানি চমক পরিষ্কার দেখা যাচ্ছিল। সে প্রিয়ার দিকে তাকিয়ে খুব ধূর্ততার সুরে বলল যে আজ সে নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিক্রমের এটা পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে এখন তার সেই কোটি কোটি টাকার অস্ত্রের র্যাকেট কোনো বাধা ছাড়াই সীমান্ত পার করে যাবে। তার মনে হচ্ছিল যে সে প্রশাসন এবং পুলিশের সবচেয়ে তেজস্বী অফিসারকে নিজের পকেটে চিরকালের জন্য খুব সুরক্ষিতভাবে রেখে দিয়েছে। প্রিয়ার মস্তিষ্কের কোনো এক গভীর এবং ছোট কোণে অদ্ভুত এক অস্বস্তি হঠাৎ মোচড় দিতে শুরু করে দিয়েছিল। তার বারবার আরবের সেই শান্ত এবং নির্ভীক চোখ দুটো মনে পড়ছিল, যখন সে চড় খেয়েও কোনো প্রতিক্রিয়া দেয়নি। আরব যাওয়ার সময় যে রহস্যময় ফাইলের কথা উল্লেখ করেছিল সেই কথাটাও প্রিয়ার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু ক্ষমতা এবং প্রতিপত্তির বিষাক্ত নেশা তার চিন্তা করার এবং বোঝার সমস্ত শক্তিকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। সে তৎক্ষণাৎ মাথা ঝাড়ে দিয়ে নিজের এই ফালতু অস্বস্তিকে জোর করে চেপে দিল। রাস্তায় বসে থাকা আরবের ঘড়িতে এখন মাত্র ৩ মিনিটের সময় বাকি রয়ে গিয়েছিল। বাইরের ঠান্ডা এবং তেজ বাতাস তার পুরনো কুর্তা চিরে শরীরের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু সে কোনো ঠান্ডা অনুভব করছিল না। তার ভেতরে জ্বলতে থাকা ন্যায়ের আগুন তাকে পুরোপুরি গরম করে রেখেছিল। সে জানত যে শহরের বাইরের এলাকায় সিবিআইয়ের স্পেশাল টাস্ক ফোর্সের ডজন ডজন খতরনাক কমান্ডো নিজের অস্ত্রের সাথে পুরোপুরি তৈরি হয়ে বসে আছে। তারা শুধু তার শেষ এবং অন্তিম আদেশের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল। শহরের সেই অন্ধকার এবং শুনশান রাস্তায় ডজন ডজন কালো এবং নম্বর প্লেটবিহীন গাড়ি খুব নিস্তব্ধতার সাথে এগিয়ে চলছিল। এই গাড়িগুলোতে বসে থাকা মুখোশধারী কমান্ডোরা যে কোনো বড় অপারেশন সফল করার জন্য পুরোপুরি প্রশিক্ষিত ছিল। তাদের চোখে ছিল শুধু নিজের লক্ষ্য হাসিল করার এক খতরনাক জেদ। তারা দিল্লির হেডকোয়ার্টার থেকে খুব পরিষ্কার এবং কড়া নির্দেশ পেয়ে গিয়েছিল যে আজ রাতে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না। এই অপারেশন ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে গোপন হানা প্রমাণিত হতে চলেছিল। হোটেলের ভেতরে বাজতে থাকা সেই জোরালো এবং কান ফাটানো মিউজিক বাইরে থেকে আসা প্রতিটি আওয়াজকে পুরোপুরি চাপা দিয়ে দিয়েছিল। প্রিয়া এবং বিক্রম নিজেদের জয়ের সেই মিথ্যে এবং ফাঁপা উৎসবে এত বেশি অন্ধ হয়ে গিয়েছিল যে তাদের আসতে থাকা এই ভয়াবহ ঝড়ের সামান্যতম আন্দাজ ছিল না। প্রিয়ার মনে হচ্ছিল যে সে নিজের সেই গরিব এবং দুর্বল স্বামীকে নিজের শক্তির সঠিক আন্দাজ করিয়ে দিয়েছে। সে এটা ভুলে গিয়েছিল যে ক্ষমতার অহংকার সবসময় মানুষকে অন্ধ এবং পুরোপুরি বধির বানিয়ে দেয়।
আরব নিজের বন্ধ চোখ ধীরে ধীরে খুলল এবং আকাশে জ্বলতে থাকা সেই অগণিত নক্ষত্রের দিকে তাকাল। সে অনুভব করল যে তার মনে এখন প্রিয়ার জন্য কোনো ঘৃণা বা অভিযোগ একদমই বাকি নেই। যখন কোনো সম্পর্ক চিরকালের জন্য নিজের মৃত্যু বরণ করে, তখন তার পেছনে শুধু এক খুব গভীর এবং ডরানো নিস্তব্ধতাই বেঁচে থাকে। সেই চড় আরবের শরীরে নয়, বরং তার আত্মায় লেগেছিল, আর সেই একটা আঘাত তাকে সব ধরনের মোহ এবং মায়া থেকে চিরকালের জন্য পুরোপুরি আজাদ করে দিয়েছিল। ঘড়ির কাঁটা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছিল এবং এখন মাত্র 1 মিনিটের সময় শেষ রয়ে গিয়েছিল। আরব নিজের জায়গা থেকে উঠে নিজের পোশাকের ওপর লেগে থাকা সেই ধুলো খুব শান্তভাবে পরিষ্কার করল। সে নিজের সেই পুরনো ব্যাগটা মজবুতভাবে ধরল, যেটিতে বিক্রম বাজাজের কালো কীর্তি এবং প্রিয়ার সেই সমস্ত ভুল কাজের পাকা প্রমাণ মজুদ ছিল। এটি সেই ব্যাগ ছিল যাকে প্রিয়া খুব অহংকারের সাথে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু কাল সকালে এই ব্যাগটাই তার পুরো জীবন এবং ক্যারিয়ারের খফনাক ফয়সালা করতে চলেছিল। হলের ভেতরে বিক্রম বাজাজ নিজের গ্লাস হাওয়ায় তুলে সমস্ত অতিথিদের এক বিশেষ টোস্ট করার জন্য বলল। সে নিজের সেই গম্ভীর এবং অহংকারী গলায় বলল যে আজ রাতে এই শহরের সবচেয়ে সাহসী এবং প্রতিভাবান আইপিএস অফিসার প্রিয়া সিংয়ের নামে এক শানদার উৎসব হওয়া উচিত। পুরো হলে হাততালির এক খুব জোরালো শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল এবং প্রত্যেকে নিজের গ্লাস হাওয়ায় তুলে ধরল। প্রিয়ার মুখে এক খুব চওড়া এবং বিজয়ী হাসি ছিল। সে সেই মুহূর্তটিকে নিজের জীবনের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক সাফল্য মনে করছিল। কিন্তু সেই শানদার হলে উপস্থিত কোনো মানুষই এটা জানত না যে তারা যে সাফল্যের উৎসব এত ধুমধাম করে পালন করছে, তা আসলে এক খুব ভয়াবহ এবং খতরনাক কবর। বিক্রম খুব চালাকি করে প্রিয়াকে নিজের সেই নোংরা এবং কালো ব্যবসার এক মজুদ ঢাল বানিয়ে নিয়েছিল। সে অস্ত্রের চোরাকালানের সেই সমস্ত নথিপত্রে প্রিয়ার জাল সই করিয়ে নিয়েছিল, যাতে যদি কখনো পুলিশের কোনো হানা হয়, তবে সমস্ত দোষ সরাসরি প্রিয়ার ঘাড়েই এসে পড়ে। হোটেলের সেই বিশাল এবং ঝলমলে প্রধান ফটকে এখনও সেই হৃষ্টপুষ্ট গার্ডরা খুব সতর্কতার সাথে পাহারা দিচ্ছিল। তারা কিছুক্ষণ আগেই আরবকে খুব বাজেভাবে অপমান করে ওখান থেকে বাইরে বের করে দিয়েছিল। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আরবের সেই ছেঁড়া ফাটা অবস্থা এবং তার দারিদ্র্যের জমিয়ে মজা ওড়াচ্ছিল। তাদের একদমই আন্দাজ ছিল না যে মানুষটিকে তারা একজন সাধারণ ভিখারি ভেবে বাইরে বের করে দিয়েছে, সে আসলে এই দেশের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আরবের চোখ সেই গার্ডদের কর্মকাণ্ড দেখছিল, কিন্তু তার মুখে কোনো রাগ বা প্রতিক্রিয়া ছিল না। তার নজর তো শুধুমাত্র রাস্তার সেই অন্ধকার কোণে আটকে ছিল, যেখান থেকে যে কোনো সময় কোনো বড় ঝড় আসার পূর্ণ সম্ভাবনা ছিল। সে নিজের ঘড়ির দিকে নজর দিল, যেখানে সেকেন্ডের কাঁটা নিজের শেষ এবং অন্তিম লক্ষ্যের দিকে খুব দ্রুত গতিতে ছুটছিল। 10, 9, 8, 7 সময়ের এই ছোট কাউন্টডাউন আরবের মস্তিষ্কে হাতুড়ির মতো খুব জোরে জোরে আর ক্রমাগত বাজছিল। ভারতের এই পবিত্র ভূমিতে সবসময় এটাই মানা হয়ে এসেছে যে যখন পাপের ঘড়া পুরোপুরি ভরে যায়, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে ন্যায় করার জন্য অবশ্যই আসেন। আজ রাতে আরব সেই ন্যায়েরই এক অত্যন্ত খৌফনাক আর ভয়াবহ রূপ হতে চলছিল। সে প্রিয়াকে বাঁচানোর জন্য নিজের আত্মসম্মান আর নিজের পরিচয়ের পর্যন্ত পূর্ণ বলিদান দিয়ে দিয়েছিল, কিন্তু প্রিয়া সেই সত্য বলিদানকে শুধুমাত্র একজন দুর্বল আর গরিব মানুষের হতাশা মনে করে নিয়েছিল। এখন এই অহংকারের দাম তাকে নিজের চোখের জল দিয়ে মেটাতে হবে। 6, 5, 4, 3 আরবের নিঃশ্বাস একদম শান্ত আর স্থির ছিল। সে নিজের সেই এনক্রিপ্টেড ফোন আবার নিজের পুরনো পকেটে সুরক্ষিতভাবে রেখে দিয়েছিল। সে এখন কোনো ধরনের তাড়াহুড়ো বা ঘাবড়ানোর মধ্যে একদমই ছিল না। তার যা করার ছিল তা সে খুব ভালোভাবে আর সঠিক সময়ে করে দিয়েছিল। এখন বাকি সব কাজ সেই স্পেশাল টাস্ক ফোর্সের ক্ষিপ্র আর খতরনাক কমান্ডোদের করতে হবে, যারা নিজেদের খামোশ আর খতরনাক চালে এই পুরো শানদার হোটেলকে চারপাশ থেকে ঘেরার জন্য একদম তৈরি হয়ে গিয়েছিল। 2, 1 আর 0
যেমনই সেই পুরনো ঘড়ির কাঁটা নিজের পুরো 5 মিনিটের সেই খৌফনাক চক্র পূর্ণ করল, রাস্তার সেই গভীর অন্ধকার চিরে বেশ কিছু উজ্জ্বল আর নীল আলো হঠাৎ জ্বলে উঠল। কোনো সাইরেন বা শোরগোল ছাড়াই কালো রঙের ডজন ডজন কালো বুলেটপ্রুফ গাড়ি খুব দ্রুত গতিতে হোটেলের সেই শানদার প্রধান ফাটকের দিকে এগোতে লাগল। গাড়ির টায়ারের ঘর্ষণের সেই ভয়াবহ আর কান ফাটানো আওয়াজ সেই রাতের গভীর নিস্তব্ধতাকে চিরে বহু দূর পর্যন্ত গেল। তুফান অবশেষে নিজের পুরো শক্তি নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। হোটেলের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকা সেই সমস্ত অহংকারী আর শক্তিশালী গার্ডরা এই কালো গাড়িগুলোর এই ভয়াবহ আর আচমকা হামলায় পুরোপুরি হতভম্ব হয়ে গেল। তারা একদমই বুঝতে পারছিল না যে আসলে হঠাৎ এসব কি হচ্ছে। তারা কিছু ভাবার বা নিজেদের অস্ত্র বের করার আগেই গাড়ির দরজাগুলো খুব জোরে ঝটকা দিয়ে খুলে গেল। কালো রঙের বিশেষ ইউনিফর্ম আর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ডজন ডজন কমান্ডো বিদ্যুতের মতো দ্রুত বাইরে বেরিয়ে এলো, আর তারা পুরো গেট নিজেদের মজবুত আর শক্ত কবজায় নিয়ে নিল। একজন কমান্ডো নিজের ভারী বন্দুকের পেছনের অংশ একজন গার্ডের বুকে খুব জোরে মারল আর তাকে মাটিতে ফেলে দিল। সিবিআই স্পেশাল টাস্ক ফোর্স, কেউ নিজের জায়গা থেকে একদম নড়বে না। সেই কমান্ডোর ভারী আর গর্জন করা আওয়াজ সেখানে দাঁড়িয়ে থাকা সবার আত্মাকে পুরোপুরি কাঁপিয়ে দিল। আরব রাস্তার ধারে একদম শান্ত দাঁড়িয়ে সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার মুখে বাতাসের ঝাপটা লাগছিল, কিন্তু সে এক মজবুত আর স্থির পাহাড়ের মতো নিজের জায়গায় না নড়ে দাঁড়িয়ে রইল। এটা স্রেফ কোনো হোটেলের উপর হওয়া কোনো সাধারণ হানা একদমই ছিল না, বরং এটা পুরো উত্তরপ্রদেশের সেই পচা আর দুর্নীতিগ্রস্ত সিস্টেমের উপর করা সবচেয়ে বড় আর সরাসরি আঘাত ছিল। বিক্রম বাজাজের সেই ভয়াবহ আর খৌফনাক কালো সাম্রাজ্যের দেওয়ালগুলো, যা সে খুব চালাকি আর প্রতারণা দিয়ে বছরের পর বছর ধরে খাড়া করেছিল, এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায় ছিল। আর সবচেয়ে বড় তুফান তো সেই শানদার হলের ভেতরে বসে থাকা প্রিয়ার জীবনে আসতে চলছিল, যাকে এখন নিজের সেই দামি আর উজ্জ্বল ইউনিফর্মের অনেক বড় দাম মেটাতে হবে। আরব নিজের গভীর আর শান্ত চোখে সেই কমান্ডোদের হোটেলের ভেতরে দ্রুত ঢুকতে দেখল। সে একটা খুব ঠান্ডা আর দীর্ঘশ্বাস নিল, কারণ সে ভালোভাবেই জানত যে এখন এখান থেকে কোনো অপরাধীর জন্য ফিরে যাওয়ার আর কোনো রাস্তা বেঁচে নেই। কর্মের সেই কঠোর আর ভয়াবহ চাকা এখন নিজের পুরো গতি আর শক্তির সাথে ঘোরা শুরু হয়ে গিয়েছিল, আর এই চাকার নিচে বিক্রমের অহংকার আর প্রিয়ার সেই অন্ধ ঘমণ্ডের পুরোপুরি পিষে যাওয়া এখন 100% নিশ্চিত হয়ে গিয়েছিল। হোটেলের আলিশান আর ঝলমলে প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকা মাত্রই সিবিআইয়ের সশস্ত্র কমান্ডোরা বিদ্যুতের মতো পুরো লবি নিজেদের শক্ত কবজায় নিয়ে নিল। তাদের ভারী বুটের খফনাক আওয়াজ সেখানে উপস্থিত কর্মচারী আর অতিথিদের মনে গভীর আর ভয়াবহ আতঙ্ক তৈরি করে দিল। কিছু সেকেন্ডের মধ্যেই হোটেলের বাইরে যাওয়ার সমস্ত রাস্তা পুরোপুরি আর খুব সুরক্ষিতভাবে সিল করে দেওয়া হলো। কোনো মানুষকে এখন নিজের জায়গা থেকে নড়তে বা বাইরে পালানোর একদমই অনুমতি ছিল না। অপারেশন ক্লিন আপ এখন তার সবচেয়ে খতরনাক গতিতে এগিয়ে চলছিল। বিশাল হলের ভেতরে এখনও জোরে মিউজিক বাজছিল, আর লোকজন নিজেদের মিথ্যে হাসিতে মগ্ন ছিল। বিক্রম বাজাজ হাতে মদের গ্লাস নিয়ে প্রিয়ার মিথ্যে প্রশংসা করছিল, আর প্রিয়া অহংকারে অন্ধ হয়ে হাসছিল। তাদের এই বিষয়ে একদমই কোনো আন্দাজ ছিল না যে মৃত্যু আর ধ্বংস তাদের দরজায় পৌঁছে গেছে। হঠাৎ এক জোরালো ধামাকার সাথে হলের বিশাল আর ভারী দরজাগুলো খুব নির্দয়ভাবে খুলে গেল। এই ভয়াবহ আওয়াজ বাজতে থাকা মিউজিককে এক পলকেই পুরোপুরি স্তব্ধ করে দিল। ডজন ডজন কমান্ডো নিজেদের অত্যাধুনিক রাইফেল নিয়ে হলে ঢুকে পড়ল। তাদের বন্দুক থেকে বেরোনো লাল লেজার লাইটগুলো সেখানে উপস্থিত আমির আর প্রভাবশালী লোকেদের মুখের ওপর খফনাকভাবে নাচতে লাগল। মহিলাদের চিৎকার শোনা গেল, আর অনেক মানুষ ভয়ের চোটে নিজেদের হাঁটুর ওপর মাটিতে পড়ে গেল। মদের গ্লাসগুলো হাত থেকে পড়ে মেঝেতে চুরমার হতে লাগল। এটা সেই ভিড়ই ছিল যারা কিছু মিনিট আগেই একজন গরিব স্বামীর প্রকাশ্য দিবালকে মজা ওড়াচ্ছিল। এখন তাদের চোখে শুধু নিজের প্রাণ বাঁচানোর এক অত্যন্ত করুণ আর্তনাদি দেখা যাচ্ছিল। বিক্রম বাজাজের মুখ এই আচমকা হওয়া হামলা দেখে পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে নিজের মিথ্যে শক্তির প্রদর্শন করে নিজের ব্যক্তিগত বাউন্সারদের এই কমান্ডোদের আটকানোর এক কড়া ইশারা করল। কিন্তু তার সেই হৃষ্টপুষ্ট আর অহংকারী বাউন্সাররা সিবিআইয়ের এই খতরনাক স্পেশাল টাস্ক ফোর্সের সামনে 1 সেকেন্ডও টিকতে পারল না। কমান্ডোরা নিজেদের রাইফেলের বাট দিয়ে সেই বাউন্সারদের খুব নির্দয়ভাবে পিটিয়ে মাটিতে উপুড় করে ফেলে দিল।
বিক্রমের সেই খফনাক সাম্রাজ্য এখন তার সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। প্রিয়া নিজের জায়গা থেকে উঠল আর সে নিজের ইউনিফর্মের দাপট দেখানোর এক অত্যন্ত ব্যর্থ চেষ্টা করল। তার মনে হয়েছিল যে সে একজন আইপিএস অফিসার, আর কোনো পুলিশ বা এজেন্সি তাকে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে পারে না। সে রাগে চিৎকার করতে করতে এগিয়ে গেল আর সে সবার আগে দাঁড়িয়ে থাকা কমান্ডোকে খুব কড়া স্বরে বলল যে তোমার এখানে ঢোকার সাহস কি করে হলো। সে হুমকি দিল যে সে এই সমস্ত কমান্ডোদের চাকরি থেকে বরখাস্ত করিয়ে দেবে। কিন্তু তার এই অন্ধ অহংকার এখন তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলছিল। তখনই দরজা দিয়ে সিবিআইয়ের একজন সিনিয়র আর অত্যন্ত কড়া কর্মকর্তা হলের ভেতরে নিজের প্রথম পা রাখলেন। তিনি প্রিয়ার সেই ফাঁপা হুমকিকে পুরোপুরি অগ্রাহ্য করলেন আর নিজের পকেট থেকে একটা কাগজ বের করলেন। এই কাগজ কোনো সাধারণ পাতা ছিল না, বরং বিক্রম বাজাজ আর অন্য বেশ কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের গ্রেফতারির পাকা ওয়ারেন্ট ছিল। কর্মকর্তা নিজের ভারী আওয়াজে বললেন যে এটা কোনো স্থানীয় পুলিশের কাজ নয়, বরং এটা কেন্দ্র সরকারের এক অত্যন্ত গোপন অপারেশন, যা সরাসরি দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কর্মকর্তা একটা ছোট ইশারায় 4 জন কমান্ডো এগিয়ে গিয়ে বিক্রম বাজাজকে জাপটে ধরল। বিক্রম যে কিছু মিনিট আগেই এই পুরো শহরের ভগবান সেজে বসেছিল, এখন এক লাচার আর ভীতু ইঁদুরের মতো অনুনয় করছিল। তার হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হলো আর তাকে ধাক্কা মারতে মারতে হলের মাঝখানে দাঁড় করানো হলো। এই দৃশ্য সেই সমস্ত প্রভাবশালী অতিথিদের জন্য এক ভয়াবহ ধাক্কা ছিল, যারা এতক্ষণ বিক্রমের মিথ্যে কথায় হাততালি দিচ্ছিল। কর্মের লাঠি খুব খফনাকভাবে নিজের কাজ করছিল। হলের ভেতরে সেই বড় আর প্রভাবশালী নেতাদের অবস্থা এখন অনেক বেশি শোচনীয় আর খারাপ হয়ে গিয়েছিল। যে লোকেরা নিজের একটা সামান্য আওয়াজে পুরো শহরকে অনায়াসেই ভয় দেখাতে পারত, তারা আজ এই কমান্ডোদের সামনে নিজেদের হাঁটুর ওপর বসে দয়ার ভিক্ষা চাইছিল। বিক্রম বাজাজ নিজের সমস্ত রাজনৈতিক ক্ষমতা আর যোগাযোগের হুমকি দেওয়ার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু সিবিআইয়ের কড়া কর্মকর্তা তাকে জোরালো চড় মেরে চিরকালের জন্য চুপ করিয়ে দিলেন। এই চড় সেই অহংকারের ওপর ছিল যা অনেক নিরপরাধ জীবনকে ধ্বংস করেছিল। প্রিয়া নিজের চোখকে একদমই বিশ্বাস করতে পারছিল না। সে আরও একবার এগিয়ে যাওয়ার চেষ্টা করল আর সিবিআই কর্মকর্তার ওপর চিৎকার করে বলল যে আপনি বিক্রম স্যারকে এভাবে গ্রেফতার করতে পারেন না। উনি শহরের একজন অত্যন্ত সম্মানিত আর বড় নেতা। সিবিআইয়ের সেই কর্মকর্তা প্রিয়াকে খুব ঠান্ডা আর কঠোর নজরে দেখলেন আর বললেন যে আপনি একজন আইপিএস অফিসার হয়েও একজন খতরনাক অপরাধীর পক্ষ নিচ্ছেন। এই কথা আপনার জন্য অনেক বেশি লজ্জাজনক আর আপনার পদের একদম বিরুদ্ধে। কর্মকর্তা নিজের কথা এগিয়ে নিয়ে এক এমন খোফনাক সত্য জানালেন যা প্রিয়ার পায়ের তলার মাটি সরিয়ে দিল। তিনি জানালেন যে বিক্রম বাজাজকে সে একজন মহান আর সম্মানিত নেতা মনে করে, সে আসলে একজন আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী। আর সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো কথা হলো এই যে শহরের সীমান্তে ধরা পড়া সমস্ত অস্ত্রের ট্রাকগুলোকে বের করার জন্যে প্রিয়ালি জাল সইয়ের পুরোপুরি ব্যবহার করা হয়েছিল। এটা শোনা মাত্রই প্রিয়ার মুখের রং পুরোপুরি উড়ে গেল আর তার শরীর কাঁপতে লাগল। প্রিয়ার মস্তিষ্ক অবশ হয়ে গিয়েছিল। তার আচমকা আরবের সেই সমস্ত কথা আর সেই পুরনো ব্যাগের কথা মনে পড়তে লাগল, যা সে নিজের ভারী অহংকারে প্রত্যাখ্যান করে দিয়েছিল। আরব তাকে কোনো মিথ্যে গল্প শোনাচ্ছিল না, বরং সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে এই ভয়াবহ ধ্বংস থেকে বাঁচানোর জন্যে সেই পাকা প্রমাণগুলো নিয়ে এসেছিল। যে স্বামীকে সে প্রকাশ্যে চড় মেরে অপমান করেছিল, সেই মানুষটিই আসলে তার সবচেয়ে বড় রক্ষক ছিল। এটা এমন এক তিতকুটে সত্য ছিল যা স্বীকার করা প্রিয়ার কাছে নিজের মৃত্যুর চেয়েও অনেক বেশি খারাপ ছিল। প্রিয়া নিজের জায়গায় একটা পাথরের মতো পুরোপুরি জমে গিয়েছিল। তার চোখের সামনে তার সেই সমস্ত উজ্জ্বল আর চমৎকার কেরিয়ার একটা ভয়াবহ ধোঁয়ার মতো উড়ে গিয়ে চিরকালের জন্য গায়েব হয়ে যাচ্ছিল। সে এখন বুঝতে পারছিল যে সে খুব কম সময়ে বেশি সাফল্য পাওয়ার গভীর লোভে কত বড় আর ভয়াবহ আপোষ করেছিল। সে সেই বিক্রম বাজাজকে নিজের মসিহা মনে করে নিয়েছিল, যে আসলে এক খতরনাক নেকড়ে ছিল, আর যে স্বামীকে সে দুর্বল মানুষ মনে করেছিল, সেই আসলে সবচেয়ে শক্তিশালী সিংহ বেরুল। প্রিয়া এখনও এই গভীর ধাক্কা থেকে বেরোতেও পারেনি যে সিবিআই কর্মকর্তা তাকে আরও একটা অত্যন্ত ভয়াবহ ধাক্কা দিয়ে দিলেন। তিনি খুব কড়া স্বরে ঘোষণা করলেন যে প্রিয়াকেও এই পুরো ঘটনায় এক অনেক বড় সন্দেহভাজন মনে করা হচ্ছে, তাই তাকে এই মুহূর্তেই তার পদ থেকে পুরোপুরি বরখাস্ত করা হচ্ছে।
কর্মকর্তা নিজের কমান্ডোদের আদেশ দিলেন যে তারা যেন প্রিয়ার সার্ভিস রিভলভার আর তার আইপিএসের সেই শানদার বেল্ট তৎক্ষণাৎ নিজেদের কবজায় নিয়ে নেয়। প্রিয়ার সেই ফাঁপা অহংকার এখন মাটিতে মিশে গিয়েছিল। একজন মহিলা কমান্ডো দ্রুত এগিয়ে এসে প্রিয়ার কোমর থেকে তার শানদার পিস্তল আর উজ্জ্বল বেল্ট নির্দয়ভাবে খুলে নিল। হলে উপস্থিত সমস্ত মানুষ এই দৃশ্য বিস্ফোরিত চোখে দেখছিল। যাদের সামনে প্রিয়া কিছু মিনিট আগেই নিজের সবচেয়ে বড় সাফল্যের অহংকার দেখাচ্ছিল, আজ সেই লোকেদের সামনেই তার এত ভয়াবহ আর ডরানো অপমান হচ্ছিল। তার সেই সমস্ত দাপট, সমস্ত শক্তি আর সমস্ত মিথ্যে শান এক ঝটকায় পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। কর্ম নিজের কঠোর হিসাব খুব ভালোভাবেই করে দিয়েছিল। হলে উপস্থিত সেই সমস্ত আমির আর প্রভাবশালী অতিথিরা, যারা কিছুক্ষণ আগে আরবের দারিদ্র্য নিয়ে খুব কদর্য আর নোংরা মন্তব্য করছিল, এখন পুরোপুরি বোবা হয়ে গিয়েছিল। তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আর তাদেরও নিজেদের গ্রেফতারির খুব গভীর ভয় তাড়া করতে শুরু করেছিল। কারও এতটুকু সাহস ছিল না যে সে এগিয়ে এসে প্রিয়া বা বিক্রমের সমর্থনে একটা শব্দও বলতে পারে। ক্ষমতা আর টাকার সেই সমস্ত মিথ্যে অহংকার এই কমান্ডোদের সামনে পুরোপুরি জল মেপে চলছিল। হলের ভেতরে এক খুব অদ্ভুত আর ডরানো হুলুস্থুল পড়ে গিয়েছিল। সিবিআইয়ের টিম বিক্রম বাজাজের সাথে সাথে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা আর বড় নেতাদেরও গ্রেফতার করা শুরু করে দিয়েছিল, যারা এই কালো কারবারে পুরোপুরি জড়িত ছিল। এরা সেই লোকই ছিল যারা কিছু সময় আগে আরবের দারিদ্র্য নিয়ে জোরালো অট্টহাসি হাসছিল। এখন তাদের হাতে দামি মদের গ্লাসের জায়গায় লোহার অত্যন্ত ভারী আর ঠান্ডা হাতকড়া পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই রাত এই শহরের পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের জন্য কাল ছিল। হঠাৎ হোটেলের বাইরে অনেক মিডিয়া আর বেশ কিছু বড় নিউজ চ্যানেলের অভিভ্যানও দ্রুত পৌঁছাতে লাগল। কেউ এই অত্যন্ত বড় আর সিক্রেট হানার খবর মিডিয়াকে খুব চালাকির সাথে লিক করে দিয়েছিল। ক্যামেরার ঝলমলে ফ্ল্যাশলাইট আর উজ্জ্বল আলো সেই অন্ধকার রাতকে পুরোপুরি চিড়ে দিচ্ছিল। যে সাংবাদিকরা কিছুক্ষণ আগে প্রিয়ার অনেক মিথ্যে প্রশংসা করছিল, এখন তারা তার ওপর তীক্ষ্ণ আর অত্যন্ত তিতকুটে প্রশ্ন করার জন্য একদম তৈরি দাঁড়িয়েছিল। এটা ব্রেকিং নিউজ হতে চলছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরব এই সমস্ত খফনাক দৃশ্য খুব শান্ত আর স্থিরভাবে দেখছিল। সে দেখল যে কিভাবে বিক্রম বাজাজ আর সেই সমস্ত অহংকারী নেতাদের ধাক্কা মারতে মারতে হোটেল থেকে বাইরে বের করা হচ্ছে। তাদের সেই সমস্ত মিথ্যে দাপট আর তাদের সেই সমস্ত ভারী অহংকার এখন পুরোপুরি ধুলোয় মিশে গিয়েছিল। আরবের মুখে না তো কোনো বড় আনন্দ ছিল আর না কোনো ধরনের কোনো দুঃখ। সে নিজেকে শুধু এক মেশিনের মতো অনুভব করছিল যে নিজের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে ফেলেছে। শেষে দুইজন মহিলা কমান্ডো প্রিয়াকেও ধরে হোটেলের সেই আলিশান দরজা দিয়ে বাইরের রাস্তার দিকে নিয়ে এলো। প্রিয়ার মাথা খুব বাজেভাবে লজ্জা আর গভীর অনুশোচনায় নিচে ঝুঁকেছিল। তার সেই অহংকারী আর মজবুত কাঁধ আজ পুরোপুরি ভেঙে পড়ে গিয়েছিল। আরব সেই মহিলাকে দেখল যাকে সে এক সময় নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিল। সে আজ এক বড় আর খতরনাক আসামির মতো মাথা নিচু করে সেখান দিয়ে যাচ্ছিল। এটা সেই সত্য ভালোবাসার সবচেয়ে যন্ত্রণাদায়ক হার ছিল, যাকে বাঁচানো অসম্ভব ছিল। আরব নিজের পকেটে রাখা সেই পুরনো ফোনটাকে আরও একবার স্পর্শ করল, যা আজ এই পুরো খতরনাক খেলাকে চিরকালের জন্য উল্টে দিয়েছিল। তার মনে এক অত্যন্ত গভীর আর অদ্ভুত যন্ত্রণা এখনও জেগে উঠছিল। সে একটা মহিলার মিথ্যে আর ফাঁপা স্বপ্ন পূরণ করার জন্য নিজের পুরো জীবন আর নিজের সমস্ত দামি সময় খুব নির্দয়ভাবে জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু তার এই বিষয়ে একদমই কোনো আফসোস ছিল না, কারণ সে নিজের সত্য ধর্ম পুরোপুরি সততার সাথে পালন করেছিল। লখনউয়ের সেই কালো আর খফনাক রাত ইতিহাসের পাতায় চিরকালের জন্য এক অত্যন্ত গভীর আর অমিল ছাপ ছেড়ে গিয়েছিল। 5 মিনিট আগে যে মানুষটি একজন অত্যন্ত দুর্বল আর গরিব স্বামী হওয়ার কারণে প্রকাশ্য দিবালোকে অপমানিত হয়েছিল, সেই মানুষটি এক ঝটকায় এই পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কোমর ভেঙে রেখে দিয়েছিল। আরব নিজের সেই পুরনো আর ভাঙা সাইকেল তুলে নিল আর সেই ভারী নিস্তব্ধতাকে পেছনে ফেলে সেই অন্ধকার রাস্তায় এগিয়ে গেল। কর্ম নিজের কঠোর ন্যায় পুরোপুরি করে দিয়েছিল। হোটেলের সেই আলিশান আর ভিড়ে ঠাসা হল থেকে বের করে
প্রিয়াকে সরাসরি সিবিআইয়ের এক গোপন আর অত্যন্ত সুরক্ষিত জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে আসা হয়েছিল। সে ঘরের মাঝখানে রাখা একটা ঠান্ডা লোহার চেয়ারে পুরোপুরি অবশ হয়ে বসেছিল। তার মাথায় এখনও সেই ভয়াবহ আর খফনাক দৃশ্য কোনো ডরানো সিনেমার মতো বারবার ঘুরছিল। কিছু ঘণ্টা আগেই যে মহিলা নিজের শানদার সাফল্য আর ইউনিফর্মের গভীর নেশায় পুরোপুরি চুর ছিল, সে এখন এক অত্যন্ত লাচার আর ভীতু আসামি হয়ে গিয়েছিল। তার চোখ থেকে ক্রমাগত বয়ে চলা জল তার গালের ওপর শুকিয়ে গিয়েছিল, আর তার সেই সমস্ত মিথ্যে শান এখন চিরকালের জন্য মাটিতে মিশে গিয়েছিল। ঘরের সেই ভারী আর লোহার দরজা এক অত্যন্ত জোরালো আওয়াজের সাথে আচমকা খুলে গেল। দিল্লি থেকে আসা সিবিআইয়ের সবচেয়ে সিনিয়র আর খতরনাক বলে পরিচিত মহানিরীক্ষক মহাদয়ের নিজের শক্ত আর চওড়া পায়ে সেই শান্ত ঘরে প্রবেশ করলেন। তার মুখে এক অত্যন্ত ঠান্ডা আর কঠোর গম্ভীরতা ছেয়েছিল, যা যে কোনো বড় অপরাধীর আত্মাকে অনায়াসেই কাঁপিয়ে দিতে পারত। তিনি নিজের তীক্ষ্ণ আর স্বচ্ছ নজরে প্রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখলেন। প্রিয়ার সাহস একদমই হচ্ছিল না যে সে নজর তুলে সেই সৎ আর শক্তিশালী কর্মকর্তার চোখে এক পলকের জন্যেও সরাসরি তাকাতে পারে। মহানিরীক্ষক নিজের হাতে ধরা একটা অত্যন্ত পুরনো আর বাদামি রঙের ফাইল সেই ঠান্ডা লোহার টেবিলের ওপর খুব জোরে আছাড় দিলেন। এটা একদম সেই ফাইলটাই ছিল যা কিছুক্ষণ আগে আরব সেই আলিশান হোটেলের হলে প্রিয়ার দিকে খুব অনুনয় বিনয় করে বাড়িয়ে দিয়েছিল, আর যাকে প্রিয়া নিজের সেই অন্ধ আর ফাঁপা অহংকারে পুরোপুরি চূর হয়ে মাটিতে খুব নির্দয়ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই ফাইলটা দেখামাত্রই প্রিয়ার বুকে এক অত্যন্ত তীব্র আর ভয়াবহ ব্যথার একটা বড় ঢেউ উঠতে লাগল। সে এখন নিজের সেই ভয়াবহ আর নিষ্ঠুর বোকামির এক অত্যন্ত গভীর আর ডরানো উপলব্ধি করতে শুরু করেছিল। মহানিরীক্ষক একটা চেয়ার টেনে প্রিয়ার একদম ঠিক সামনে খুব শান্ত আর গম্ভীর ভঙ্গিতে বসে পড়লেন। তুমি নিজের সেই লোভ আর নিজের অন্ধ উচ্চাকাঙ্ক্ষার চক্করে না শুধু নিজের শানদার ইউনিফর্মকে কলঙ্কিত করেছ, বরং পুরো দেশের নিরাপত্তাকেও এক অত্যন্ত গভীর আর ভয়াবহ বিপদে ফেলে দিয়েছিলে। মহানিরীক্ষকের আওয়াজ সেই ছোট ঘরে কোনো গর্জন করা মেঘের মতো প্রতিধ্বনিত হয়ে উঠল। বিক্রম বাজাজের মতো এক খতরনাক আর আন্তর্জাতিক মাফিয়াকে তুমি নিজের সবচেয়ে বড় ভগবান আর সবচেয়ে সত্য মুসিহা মনে করে নিয়েছিলে, আর যে মানুষটি তোমার প্রতিটি পাপ নিজের মাথায় নেওয়ার জন্য তৈরি ছিল, তাকে তুমি প্রকাশ্যে অপমান করে বের করে দিলে। প্রিয়া নিজের কাঁপতে থাকা আর দুর্বল ঠোঁট দিয়ে কিছু বলার এক অত্যন্ত ব্যর্থ চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্পষ্ট আওয়াজ বাইরে বের হতে পারল না। মহানিরীক্ষক টেবিলের ওপর রাখা সেই পুরনো ফাইলটা খুললেন আর তার মধ্য থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বের করে প্রিয়ার ছলছল চোখের একদম সামনে রেখে দিলেন। এই পাতাগুলোতে সেই সমস্ত ট্রাকের নম্বর আর বিক্রমের সেই কালো অস্ত্রের পুরো আর পাকা লিস্ট খুব পরিষ্কার অক্ষরে মজুদ ছিল। সবচেয়ে ভয়াবহ কথা এই ছিল যে সেই সমস্ত জরুরি আর সরকারি পারমিটগুলোতে প্রিয়ার জাল সই খুব চালাকি আর নিখুঁতভাবে করা হয়েছিল। বিক্রম তাকে পুরোপুরি এক বলির পাঠা বানিয়ে দিয়েছিল। এই সমস্ত পোক্ত আর ডরানো প্রমাণগুলোকে নিজেরই চোখের সামনে দেখে প্রিয়ার বেঁচে থাকা সামান্য মিথ্যে সাহসও পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। সে এখন এই কথা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে বিক্রম তার সেই শানদার সাফল্যের এই পুরো মিথ্যে আর ফাঁপা নাটক শুধুমাত্র এই জন্যে রচেছিল যাতে সে পুলিশ আর মিডিয়ার সমস্ত নজর নিজের দিকে টেনে নিতে পারে, আর এই ফাঁকে তার অস্ত্রের সেই কোটি কোটি টাকার খতরনাক ট্রাকগুলো কোনো বাধা আর চেকিং ছাড়াই অনায়াসে সেই রাজ্যের সীমান্ত পার করে যায়। প্রিয়া সেই ক্ষমতা আর মিথ্যে খ্যাতির নেশায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে এই ভয়াবহ জালের সামান্যতম উপলব্ধি করতে পারেনি। তুমি কি জানো যে আজ রাতে এই পুরো ভয়াবহ আর খতরনাক খেলাকে এত বেশি নির্ভুলতা আর ক্ষিপ্রতার সাথে চিরকালের জন্য শেষ করেছে কে? মহানিরীক্ষক নিজের তীক্ষ্ণ চোখে প্রিয়াকে খুঁটিয়ে এক অত্যন্ত তিতকুটে আর সরাসরি প্রশ্ন করলেন। প্রিয়া নিজের চোখের জলে ভেজা মুখ খুব ধীরে উপরে তুলল আর না সূচক মাথা নাড়ল।
তার মনে হচ্ছিল যে হয়তো দিল্লির এই বড় আর শক্তিশালী টিম অনেক লম্বা সময় ধরে এই পুরো ভয়াবহ ষড়যন্ত্রের উপর নিজেদের কোনো গভীর আর গোপন নজর রেখেছে। আরবের আসল আর খফনাক সত্যের এখনও তার বিন্দুমাত্র কোনো আন্দাজ একদমই ছিল না। মহানিরীক্ষক এক অত্যন্ত গভীর আর দীর্ঘ শ্বাস নিলেন আর নিজের চোখে এক অদ্ভুত যন্ত্রণা নিয়ে সেই ভয়াবহ আর তিতকুটে সত্যের পর্দা ফাঁস করলেন। যে সাধারণ আর গরিব মানুষটিকে তুমি আজ রাতে শত শত মানুষের সামনে একটা জোরালো চড় মেরে নিজের জীবন থেকে চিরকালের জন্য বের করে দিয়েছিলে, সে কোনো সাধারণ স্কুল টিচার একদমই নয়। সেই মানুষটি ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার এক অত্যন্ত উচ্চপদস্থ আর খাতারনাক আন্ডারকভার এজেন্ট, স্পেশাল এজেন্ট আরব শর্মা, যে এই পুরো খাতারনাক সিন্ডিকেটকে শেকড় থেকে উপড়ে ফেলার জন্য নিজের পুরো পরিচয় আর নিজের সমস্ত জীবন খুব নির্দয়ভাবে বাজি লাগিয়ে দিয়েছিল। স্পেশাল এজেন্ট আরব শর্মা, এই একটা ভারী আর খফনাক নাম শোনামাত্রই প্রিয়ার কানের পর্দা যেন পুরোপুরি ফেটে গেল। তার হৃদয় এক পলকের জন্য ধড়ফড় করতে ভুলে গেল আর তার নিঃশ্বাস তার বুকে খুব বাজেভাবে আটকে গেল। সেই মানুষটি যে সবসময় একটা ছেঁড়া আর পুরনো সুতির কুর্তা পরত, যে তার কটু কথা শুনেও খামোশ থাকত, আর যে তার দামি পড়াশোনার জন্য নিজের পৈতৃক জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল, সে সিবিআইয়ের এক অত্যন্ত উচ্চপদস্থ অফিসার ছিল। সে তাকে বাঁচানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করছিল। প্রিয়া আজ অনুভবে শিউরে উঠছিল যে সে আসলে কার সাথে কি করে ফেলেছে। অন্যায় আর পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল, আর নিয়তি আজ নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখালো। প্রিয়ার কাছে এখন শুধু কান্না আর এক জীবনব্যাপী আফসোস ছাড়া কিছুই বাকি ছিল না। চরটা আজ প্রিয়া আরবের গালে নয়, নিজের নসিবে মেরেছিল। চাকা ঘুরে গিয়েছিল, আর আরব শর্মা আজ নিজের কর্তব্যে বিজয়ী হয়ে দাঁড়িয়েছিল। বড়াওয়ার খতরনাক অফিসার ছিল। এটা এমন এক ভয়াবহ আর তিতকুটে সত্য ছিল যা প্রিয়ার সেই পুরো মিথ্যে আর ফাঁপা অস্তিত্বকে এক ঝটকায় চিরকালের জন্য গোড়া থেকে নাড়িয়ে দিয়েছিল। মহানির্দেশক নিজের ভারী আর গম্ভীর আওয়াজে সেই যন্ত্রণাদায়ক কাহিনী শুনিয়ে যেতে থাকলেন। আরব নিজের ইচ্ছে সেই দারিদ্র আর লাচারির এই অত্যন্ত কঠিন আর যন্ত্রণাদায়ক মুখোশ পড়েছিল, যাতে সে বিক্রম বাজাজের মতো খাতারনাক আর আন্তর্জাতিক অপরাধীদের সবচেয়ে গভীর আর কালো শিকড় পর্যন্ত সহজেই পৌঁছতে পারে। সে তোমার প্রতিটি অভদ্রতা, তোমার প্রতিটি গালি আর তোমার সেই অন্ধ অহংকারকে শুধুমাত্র এই জন্য কোনো কথা না বলে সহ্য করেছিল, কারণ সেই নিজের কর্তব্য আর নিজের সত্য ভালোবাসার মাঝে এক অত্যন্ত সূক্ষ্ম আর খাতারনাক ভারসাম্য বজায় রাখতে চেয়েছিল। সে দেশের জন্য নিজের জীবন বাজি লাগিয়েছিল, আর তোমার জন্য নিজের সমস্ত দামি আত্মসম্মান চিরকালের জন্য হাসি মুখে কুরবান করে দিয়েছিল। প্রিয়ার হাতের আঙুলগুলো এখন খুব বাজেভাবে কাঁপতে শুরু করেছিল। মহানির্দেশক সেই পুরনো ফাইলের একদম শেষ আর অন্তিম পাতাটি বের করে প্রিয়ার সেই কাঁপতে থাকা হাতে খুব শান্তভাবে ধরিয়ে দিলেন। তুমি এই শেষ আর গুরুত্বপূর্ণ পাতাটি খুব মনোযোগ দিয়ে পড়ো। প্রিয়া, এটাই সেই আসল আর মূল্যবান নথিপত্র যা আরব আজ রাতে সেই আলিশান হোটেলে তোমাকে দেওয়ার জন্য একজন ভিখারির মতো এসেছিল, যাকে তুমি নিজের সেই ভারী আর মিথ্যে অহংকারে পুরোপুরি চূর হয়ে না দেখেই মাটিতে খুব নির্দয়ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। মহানির্দেশকের প্রতিটি শব্দে আরবের জন্য এক অত্যন্ত গভীর সম্মান আর প্রিয়ার জন্য কড়া ঘৃণা ছিল। প্রিয়া নিজের ছলছল করা আর ঝাপসা চোখে সেই সরকারি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজটি পড়তে শুরু করল। সেই পাতায় ভারত সরকারের সবচেয়ে বড় আর শক্তিশালী সিলমোহর লাগানো ছিল। এটা কোনো মামুলি আর সাধারণ কাগজ একদমই ছিল না। ভারতের রাষ্ট্রপতি দ্বারা বিশেষভাবে জারি করা এক অত্যন্ত বিশেষ আর পূর্ণ ক্ষমাদানের আধিকারিক পত্র ছিল। এই পত্রে খুব পরিষ্কার শব্দে লেখা ছিল যে আইপিএস অফিসের প্রিয়া সিংকে বিক্রম বাজাজের এই পুরো ভয়াবহ আর কালো অস্ত্র পাচার মামলায় পুরোপুরি নির্দোষ মানা হোক, কারণ তাকে এই পুরো ভয়াবহ আর খাতারনাক ষড়যন্ত্রের বিষয় কোনো তথ্যই একদমই ছিল না। এই একটি বিশেষ ক্ষমাদানপত্র হাসিল করার জন্য আরব নিজের পুরো শানদার কেরিয়ার, নিজের সমস্ত মেডেল আর নিজের সারা জীবনের সঞ্চয় খুব নির্দয়ভাবে বাজি লাগিয়ে দিয়েছিল। মহানির্দেশক জানালেন যে আরব নিজের বিভাগের কাছে খুব মিনতি করে এই শর্ত রেখেছিল যে সে এই পুরো খফনাক আর বড় অপারেশন একা একাই পুরোপুরি সম্পূর্ণ করবে, কিন্তু এর বদলে তার স্ত্রী প্রিয়ার ওপর কোনো সরাসরি আইনি আর ভয়াবহ অ্যাকশন একদমই নেওয়া যাবে না।
সে তোমার সেই শানদার ইউনিফর্ম আর তোমার সেই মিথ্যে সম্মানকে চিরকালের জন্য বাঁচানোর খাতিরে নিজের সব কিছু এক ঝটকায় পুরোপুরি শেষ করে দিল। এই ভয়াবহ আর তিতকুটে সত্য পুরোপুরি জানার পর প্রিয়ার হাত থেকে সেই গুরুত্বপূর্ণ কাগজটি নিচে ঠান্ডা মেঝেতে পড়ে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে খুব বাজেভাবে কাঁদতে লাগল। তার মনে পড়ছিল কিভাবে সে কয়েক ঘন্টা আগেই নিজের সেই সত্য আর নিঃস্বার্থ রক্ষকের গালে সবার সামনে এক অত্যন্ত জোরালো চড় মেরেছিল। আরব সেই আলিশান হোটেলে তাকে অপমান করতে একদমই আসেনি, বরং সে তো তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সেই ভয়াবহ আর অন্ধকার সাজা থেকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিল। প্রিয়ার সেই ফাঁপা অহংকার, তার সেই সমস্ত মিথ্যে গর্ব আর তার সেই দামি আর উজ্জ্বল ইউনিফর্ম আজ পুরোপুরি এক নোংরা ছাইয়ে পরিণত হয়েছিল। কর্মের এই ভয়াবহ আর খফনাক আঘাত যে কোনো আম আর সাধারণ মানুষকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রিয়া হাঁটুর ওপর সেই ঠান্ডা আর কঠোর মেঝেতে পড়ে গিয়ে নিজের 2 হাত দিয়ে নিজের মুখ খুব বাজেভাবে ঢেকে নিল। তার চিৎকার সেই বন্ধ আর শান্ত ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে এক অত্যন্ত ডরানো আর অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করছিল। সে নিজের হাতে নিজের সেই সুন্দর আর শানদার জীবনের পুরোপুরি গলা টিপে দিয়েছিল। যে বিক্রমকে সে নিজের সাফল্যের সবচেয়ে বড় সিঁড়ি মনে করছিল, সে তাকে এক অত্যন্ত গভীর আর ভয়াবহ খাদের মধ্যে নির্দয়ভাবে ঠেলে দিয়েছিল। আর যে স্বামীকে সে বোঝা মনে করেছিল, সেই ছিল তার আসল ভগবান। মহানির্দেশক নিজের জায়গা থেকে ধীরে ধীরে দাঁড়ালেন আর তিনি নিজের ফাইল গোছাতে শুরু করলেন। এই বিশেষ ক্ষমতাদানপত্রের কারণে তুমি এখন আর কোনো ভয়াবহ জেলের শিকল বা গারদের পেছনে একদমই যাবে না। প্রিয়া, আরবের সেই মহান আর নিঃস্বার্থ বলিদান তোমাকে এক অত্যন্ত বড় আর খফনাক আইনি সাজা থেকে চিরকালের জন্য পুরোপুরি বাঁচিয়ে নিয়েছে। কিন্তু একজন দায়িত্বহীন আর অন্ধ আধিকারিক হওয়ার কারণে তোমাকে তোমার এই পদ থেকে চিরকালের জন্য পুরোপুরি বরখাস্ত করা হচ্ছে। এখন তুমি কখনোই এই শানদার আর উজ্জ্বল ইউনিফর্ম নিজের শরীরে একদমই পরতে পারবে না। তোমার সেই মিথ্যে আর ফাঁপা কেরিয়ার এখন চিরকালের জন্য পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আর একটা শেষ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, ঘর থেকে বের হওয়ার ঠিক আগে মহানির্দেশক হঠাৎ দরজায় থামলেন আর তিনি ঘুরে প্রিয়ার দিকে অত্যন্ত কঠোর আর ঠান্ডা নজরে তাকালেন। এজেন্ট আরব আজ রাতে নিজের এই শেষ আর সবচেয়ে বড় মিশন পুরোপুরি শেষ করার পর আমাদের এই গোয়েন্দা সংস্থা থেকে চিরকালের জন্য নিজের স্থায়ী ইস্তফাপত্র জমা দিয়ে দিয়েছিল। সে এই শহর আর এই মিথ্যে দুনিয়া চিরকালের জন্য পুরোপুরি ছেড়ে দিয়েছে। সে আর কখনোই ফিরে তোমার কাছে এই ভয়াবহ আর স্বার্থপর দুনিয়ায় ফিরে একদমই আসবে না। তুমি শুধু একজন শানদার স্বামীকেই নয়, বরং একজন অত্যন্ত মহান আর সত্য মানুষকে চিরকালের জন্য হারিয়ে দিয়েছ। এ কথা বলে মহানির্দেশক সেই ভারী আর ঠান্ডা ঘর থেকে বেরিয়ে গেলেন আর সেই লোহার দরজা এক অত্যন্ত জোরালো আর খফনাক আওয়াজের সাথে চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। প্রিয়া সেই অন্ধকার আর ভয়াবহ ঘরে একদম একা আর অসহায় হয়ে রয়ে গিয়েছিল। তার জীবন এখন এক অত্যন্ত ভয়াবহ আর ডরানো শূন্যতায় পুরোপুরি ভরে গিয়েছিল। সে টাকা, প্রতিপত্তি আর মিথ্যে শানের খাতিরে সেই সত্য আর নিঃস্বার্থ ভালোবাসাকে সবার সামনে খুন করে দিয়েছিল। এখন তার কাছে না তো সেই শানদার ইউনিফর্ম ছিল, না ছিল সেই ক্ষমতার ভারী দম্ভ, আর না ছিল তাকে অসম্ভব ভালোবাসার সেই সহজ সরল আর সত্য স্বামী আরব। সে পুরোপুরি এক জ্যান্ত লাশ হয়ে গিয়েছিল। তার আরবের সেই পুরনো আর নিষ্পাপ হাসি খুব ভীষণভাবে মনে পড়তে লাগল। যখন তারা একটা ছোট আর খুব সস্তা ভাড়ার ঘরে থাকত, সেই পুরনো শুকনো রুটি আর সেই স্বাদহীন চা আজ তার কাছে এই দুনিয়ার সবচেয়ে দামি আর শানদার খাবার থেকেও অনেক বেশি সুস্বাদু আর মূল্যবান মনে হচ্ছিল। কাশ সেই সরলতার, সেই সত্য ভালোবাসার সঠিক আর আসল দাম সময় থাকতে ভালোভাবে চিনে নিত। কাশ সে ক্ষমতার প্রতিপত্তির সেই মিথ্যে আর বিষাক্ত লোভে অন্ধ হয়ে নিজের সেই ভগবানতুল্য স্বামীকে এতটা নির্দয়ভাবে প্রত্যাখ্যান না করত। কিন্তু এখন সময়ের সেই মূল্যবান চাকা অনেক দূরে এগিয়ে গিয়েছিল আর ফেরার কোনো রাস্তাই বেঁচে ছিল না। ভারতীয় দর্শনার শাস্ত্রে সবসময় এই কথা খুব গভীরভাবে আর পরিষ্কারভাবে শেখানো হয়েছে যে কর্মের ফল প্রতিটি মানুষকে এই জন্মেই ভুগতে হয়। মানুষ নিজের অহংকার আর মিথ্যে দম্ভে অন্ধ হয়ে যত বড় আর ভয়াবহ পাপই করুক না কেন, ন্যায়ের সেই অদৃশ্য আর খৌফনাক লাঠির মার থেকে সে কখনোই বাঁচতে পারে না।
প্রিয়ার সাথেও আজ ঠিক এই ন্যায়ই হয়েছিল। সে নিজের স্বার্থ আর নিজের অন্ধ উচ্চাকাঙ্ক্ষার বেদিতে এক অত্যন্ত পবিত্র আর সত্য সম্পর্কের নির্দয় বলি চড়িয়েছিল। এখন তাকে তার পুরো বেঁচে থাকা জীবন শুধু আর শুধু এই যন্ত্রণাদায়ক আর ভয়াবহ চোখের জলের সাহায্যেই কাটাতে হবে। কয়েক ঘণ্টার কড়া আর দীর্ঘ কাগজের কাজের পর প্রিয়াকে সেই সিবিআইয়ের সিক্রেট আর ঠান্ডা স্টেশন থেকে বাইরে যাওয়ার পুরোপুরি অনুমতি দিয়ে দেওয়া হলো। ভোরের সেই প্রথম আর হালকা কিরণ শহরের সেই উঁচু আর শানদার ইমারতগুলোর উপর খুব ধীরে ধীরে পড়ছিল, কিন্তু প্রিয়ার জীবনে এখন চিরকালের জন্য এক অত্যন্ত খৌফনাক আর গভীর অন্ধকার পুরোপুরি ছেয়ে গিয়েছিল। সে কোনো দিশা আর কোনো গন্তব্য ছাড়াই সেই শুনশান আর ঠান্ডা রাস্তায় এক পাগলের মতো ঘুরে বেড়াতে লাগল। তার পায়ে একদমই কোনো জোড়ও বেঁচে ছিল না, আর তার সেই মিথ্যে দম্ভ পুরোপুরি ভেঙে গিয়ে সেই রাস্তার ধুলোয় মিশে গিয়েছিল। তার মাথায় এখন শুধু আর শুধু একটি খুব বড় আর গভীর চিন্তা অনবরত ঘুরছিল। তাকে যে কোনো মূল্যে আরফকে খুঁজতে হবে, আর তার সেই পবিত্র পায়ে পড়ে নিজের সেই ভয়াবহ আর ঘিনঘিনে পাপের সত্য ক্ষমা চাইতে হবে। সে খুব ভালোভাবেই জানত যে আরবের মতো মহান আর নিঃস্বার্থ মানুষকে ফিরে পাওয়া এখন প্রায় অসম্ভব, কিন্তু তবুও তার ছটফট করতে থাকা হৃদয় এক শেষ আর অত্যন্ত যন্ত্রণাদায়ক চেষ্টা করার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিল। সে দৌড়াতে দৌড়াতে সরাসরি নিজের সেই খালি আর খৌফনাক বাড়ির দিকে গেল, যেখানে হয়তো সে আরবের যাওয়ার কোনো সূত্র বা কোনো শেষ রাস্তা খুঁজে পাবে। তাকে যে কোনো উপায়ে সেই সত্য ভগবানের খোঁজ করতে হবে। প্রিয়া দৌড়াতে দৌড়াতে নিজের আলিশান আর শুনশান বাংলোয় পৌঁছাল। দরজা খোলা ছিল, আর ভেতরে এক ভয়াবহ নিস্তব্ধতা বিরাজ করছিল। সে পাগলের মতো বাড়ির প্রতিটি কোণায় আরবকে খোঁজার পুরো চেষ্টা করল, কিন্তু সেখানে আরবের কোনো পুরনো কাপড় বা চিহ্ন একদমই বেঁচে ছিল না। সেই বাড়ি এখন তাকে নিজেরই তৈরি করা খৌফনাক কবরের মতো মনে হতে লাগল। যে মিথ্যে শান আর ঐশ্বর্য আরামের পেছনে সে সবসময় অন্ধ হয়ে ছুটছিল, আজ সেই জিনিসগুলোই তাকে খুব বাজেভাবে ভয় দেখাচ্ছিল। তার ভারী অহংকার এখন চিরকালের জন্য ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। হঠাৎ তার নজর বেডরুমের টেবিলের ওপর রাখা একটা পুরনো ডায়েরির ওপর পড়ল। এই ডায়েরিটা আরবের ছিল, যেখানে সে প্রায়ই নিজের অনুভূতিগুলো লিখত। প্রিয়া কাঁপতে থাকা হাতে সেই ডায়েরিটা খুলল। পাতাগুলোতে আরব নিজের সত্য ভালোবাসা, গভীর যন্ত্রণা আর প্রিয়ার বদলে যাওয়া ভয়াবহ ব্যবহারের বিষয়ে খুব সরলভাবে লিখেছিল। আরবের সেই সহজ আর সত্য শব্দগুলো কোনো ধারালো খঞ্জরের মতো প্রিয়ার বুককে খুব বাজেভাবে চিরে দিচ্ছিল। সে এখন পুরোপুরি বুঝতে পারছিল যে সে একজন দেবতাতুল্য স্বামীর সাথে কতটা নীচ ব্যবহার করেছিল। ডায়েরির শেষ পাতা থেকে রেলওয়ের একটা টিকিটের রসিদ হঠাৎ নিচে মেঝেতে পড়ল। প্রিয়া সেটা তৎক্ষণাৎ তুলল আর খুব মনোযোগ দিয়ে দেখল। সেই টিকিটটা বারাণসীর ছিল, যা পবিত্র গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এক প্রাচীন শহর। প্রিয়ার তৎক্ষণাৎ এই উপলব্ধি হল যে আরব নিজের এই যন্ত্রণাদায়ক দুনিয়া থেকে চিরকালের জন্য দূরে শান্তির খোঁজে কাশী চলে গিয়েছে। সে এক পলকও নষ্ট করল না, আর কিছু না ভেবেই সরাসরি রেলওয়ে স্টেশনের দিকে পাগলের মতো দৌড়াতে লাগল। তাকে যে কোনো উপায়ে নিজের স্বামীকে ফিরিয়ে আনতে হবে। বারাণসী পর্যন্ত সফর প্রিয়ার জন্য কোনো ভয়াবহ আর কখনো শেষ না হওয়া নরকের চেয়ে একদমই কম ছিল না। ট্রেনের চাকার প্রতিটি আওয়াজ তার হৃদয়ে গভীর আঘাত করছিল। তার বারবার আরবের সেই শান্ত মুখ মনে পড়ছিল, যখন সে সবার সামনে তাকে জোরালো চড় মেরেছিল। সে নিজের কাজের ওপর খুব বাজেভাবে অনুতপ্ত হচ্ছিল আর অনবরত কাঁদছিল। সে ঈশ্বরের কাছে শুধু একটাই দয়ার ভিক্ষা চাইছিল, যে তাকে আরবের পায়ে পড়ে নিজের সেই ভয়াবহ ভুলগুলোর ক্ষমা চাওয়ার এক শেষ সুযোগ যেন দেওয়া হয়। ট্রেনের জানলার বাইরে দৌড়াতে থাকা গাছ আর ক্ষেত তাকে নিজের ফেলে আসা পুরনো দিনগুলোর কথা খুব গভীরভাবে মনে করিয়ে দিচ্ছিল। যখন আরব তাকে নিজের পুরনো সাইকেলে বসিয়ে শহরের কোচিং ক্লাস পর্যন্ত ছাড়তে যেত, সেই সময় তাদের কাছে টাকা একদমই ছিল না, কিন্তু তাদের হৃদয়ে একে অপরের জন্য অসীম ভালোবাসা আর সম্মান ছিল। প্রিয়া এখন এই কথা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে আসল সুখ সেই দামি গাড়ি বা বড় বাংলোতে একদমই থাকে না। আসল সুখ তো সত্য সম্পর্কের মধ্যে থাকে, যাকে আমরা নিজেদের অহংকারে এসে পিষে দিই। সকালের সময় প্রিয়া কাশীর সেই প্রাচীন আর পবিত্র ঘাটগুলোতে শেষ পর্যন্ত পৌঁছে গেল।
শহরের আধ্যাত্মিক আর শান্ত বাতাস তার ভেতরে চলতে থাকা সেই ভয়াবহ তুফানের চেয়ে একদমই আলাদা ছিল। চারদিকে মন্দিরের ঘণ্টা আর মন্ত্রের পবিত্র আওয়াজ অনবরত ধ্বনিত হচ্ছিল। প্রিয়া সেই বিশাল ভিড়ে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আরবকে সব জায়গায় খুঁজতে লাগল। তার ফুলে যাওয়া লাল চোখ প্রতিটি মুখকে গভীরভাবে দেখছিল। সে সেই মানুষটিকে খুঁজছিল যাকে সে ক্ষমতার নেশায় প্রত্যাখ্যান করেছিল, আর যে আসলে তার সবচেয়ে বড় সাহারা ছিল। বারাণসীর সরু আর আঁকাবাঁকা রাস্তা প্রিয়াকে ভেতর থেকে খুব ক্লান্ত করছিল, কিন্তু তার ভেতরের অস্থিরতা তাকে থামার একদমই অনুমতি দিচ্ছিল না। প্রতিটি মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা ভিখারি আর সাধুদের দেখে তার আরবের সারল্যের কথা খুব বেশি মনে পড়ছিল। সে তার ভগবান তুল্য স্বামীকে একজন ভিখারি মনে করেই তো শানদার পার্টি থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছিল। আজ সেই ঘমণ্ডী অফিসার নিজে এক দয়াযোগ্য ভিখারি হয়ে গলির ধুলো মেখে বেড়াচ্ছিল। সময়ের এটা কেমন ভয়াবহ চাকা ঘুরল, যা রাজাকে ফকির আর ফকিরকে ভগবান বানিয়ে দিয়েছিল। পাগলের মতো ঘুরতে ঘুরতে তার নজর হঠাৎ দশাসম্মেদ ঘাটের সিঁড়ির কাছে গিয়ে স্থির হল। সে দেখল আরব একটা সাধারণ সাদা ধুতি পরে গঙ্গা নদীর হাঁটু সমান জলে দাঁড়িয়ে আছে। সূর্যের প্রথম সোনালি কিরণ তার শান্ত আর কোমল মুখে পড়ছিল। সে নিজের চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন ছিল আর সূর্যদেবতাকে পবিত্র জল অর্পণ করছিল। আরবের মুখে এক এমন অলৌকিক শান্তি ছেয়েছিল যা দুনিয়ার সব মোহ মায়া থেকে উপরে উঠে গিয়েছিল। সেই দৃশ্য দেখে প্রিয়ার পায়ের তলার মাটি পুরোপুরি সরে গেল। প্রিয়ার পায়ে এখন একদমই দাঁড়িয়ে থাকার শক্তি বেঁচে ছিল না। সে ঘাটের ঠান্ডা আর কঠোর পাথরের সিঁড়িতে নিজের হাঁটুর ওপর ধপাস করে পড়ে গেল। তার গলা দিয়ে এক অত্যন্ত যন্ত্রণাদায়ক আর বুক চিরে দেওয়া চিৎকার বেরিয়ে এল, আরব! সে নিজের কাঁপতে থাকা ঠোঁটে সেই নাম ধরে ডাকল যাকে সে সবসময় খুব বাজেভাবে অপমানিত করেছিল। তার সেই যন্ত্রণাভরা আওয়াজ শুনে আরব জলের ভেতর থেকে ধীরে ধীরে নিজের মুখ পেছনের দিকে ফেরাল। তার চোখে প্রিয়ার জন্য কোনো রাগ বা ঘৃণা একদমই ছিল না। আরবের শান্ত আর স্থির চোখে এখন শুধু এক অদ্ভুত খালি ভাব ছিল, যা কোনো সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর তৈরি হয়। প্রিয়া সিঁড়িতে ঘষ্টে ঘষ্টে জলের একদম কিনারা পর্যন্ত পৌঁছে গেল আর ফুপিয়ে ফুপিয়ে খুব বাজেভাবে কাঁদতে লাগল। সে নিজের দুই হাত জোড় করে নিল আর নিজের মাথা আরবের পায়ের দিকে ঝুঁকিয়ে দিল। আমাকে ক্ষমা করে দাও আরব, আমি পুরোপুরি অন্ধ আর পাগল হয়ে গিয়েছিলাম। আমি তোমার সত্য ভালোবাসা একদমই বুঝতে পারিনি। প্লিজ আমাকে সাজা দাও, কিন্তু আমাকে ছেড়ে এভাবে যেও না। সে অনুনয় করতে লাগল। প্রিয়ার চোখের জলের তেজ ধারা থামার কোনো নামই নিচ্ছিল না। সে নিজের দুই হাত দিয়ে নিজের মুখ পুরোপুরি ঢেকে নিল আর জোরে জোরে ডুকরে আঁততে লাগল। সে আরবকে বলতে চাইছিল যে সে বিক্রম বজাজের বিছানো খাতারনাক জালে কিভাবে বোকাদের মতো ফেসে গিয়েছিল, কিন্তু সে এটাও খুব ভালোভাবে জানত যে এখন কোনো মিথ্যে সাফাই বা বাহানা তার সেই ভয়াবহ আর নীচ কাজকে কখনোই সঠিক প্রমাণ করতে পারবে না। সে সবার সামনে নিজের স্বামীর ওপর হাত তুলে নিজের পবিত্র মঙ্গলসূত্রের সবচেয়ে বড় অপমাননা করেছিল। আরব ধীরে ধীরে গঙ্গার পবিত্র জল থেকে বাইরে বেরিয়ে এলো আর সিঁড়িতে প্রিয়ার একদম সামনে এসে দাঁড়াল। সে প্রিয়ার সেই কাঁদতে থাকা করুণ মুখটা খুব মনোযোগ দিয়ে দেখল। একসময় এটা সেই মুখ ছিল যার ওপর সে নিজের প্রাণ সঁপে দিত, কিন্তু আজ তাকে দেখে আরবের হৃদয়ে কোনো স্পন্দন একদমই হচ্ছিল না। সে নিজের শান্ত আর গম্ভীর আওয়াজে বলল, আমি তোমাকে অনেক আগেই পুরোপুরি ক্ষমা করে দিয়েছি। প্রিয়া, রাগ আর ঘৃণাকে হৃদয়ে চেপে রাখা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো। আমি এখন পুরোপুরি স্বাধীন, কিন্তু কোনো মানুষকে পুরোপুরি ক্ষমা করে দেওয়ার মানে এটা একদমই নয় যে আমরা সেই ভাঙা সম্পর্কে আবার ফিরে যাব। আরব নিজের কথা এগিয়ে নিয়ে গভীর দর্শন বোঝাল। বিশ্বাসের সেই কাঁচা সুতো যখন একবার বাজেভাবে ভেঙে যায় তখন তাকে আর কখনোই জোড়া লাগানো যায় না। তোমার সাথে আমার এই জীবনের সফর সম্ভবত এইটুকু পর্যন্তই লেখা ছিল। কর্মের এই মহান আর অটল চাকা এখন নিজের পুরো চক্র ভালোভাবে ঘুরিয়ে নিয়েছে। আমাদের পথ এখন চিরকালের জন্য পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। গঙ্গার তেজ আর পবিত্র ঢেউ ঘাটের ঠান্ডা সিঁড়ির সাথে অনবরত খুব মধুর শব্দে ধাক্কা খাচ্ছিল। আরবের আওয়াজও একদম সেই গভীর নদীর মতোই শান্ত আর রহস্যময় হয়ে গিয়েছিল। সে বলল, যে মানুষ নিজের অহংকারে অন্ধ হয়ে অন্যদের ছোট আর পোকামাকড়ের মতো ভাবতে শুরু করে,
তার শেষ সব সময় এমনই ভয়াবহ হয়। আরব নিজের দায়িত্ব পালন করেছিল, আর তার সাথেই সে স্বামী হওয়ার নিজের শেষ আর সবচেয়ে বড় ধর্মও পালন করে দিয়েছিল। এখন তার হৃদয়ে কোনো বোঝা বা আক্ষেপ একদমই ছিল না। প্রিয়া আরবের পা শক্ত করে জাপটে ধরল, আর শিশুদের মতো জোরে জোরে কাঁদতে লাগল। কিন্তু আরব নিজের পা শান্তভাবে ধীরে ধীরে পিছিয়ে নিল। সত্য ভালোবাসা কখনোই কাউকে জিঞ্জিরে বাঁধে না, বরং সে মানুষকে পুরোপুরি স্বাধীন করে দেয়। আরব বলল, আমি তোমাকে আইনের ভয়াবহ সাজা থেকে তো চিরকালের জন্য বাঁচিয়ে নিলাম, কিন্তু তোমার নিজের কর্মের যে আসল সাজা তা তোমাকে নিজেকেই ভোগ করতে হবে। নিজের মিথ্যে শান আর অহংকার ত্যাগ করে এখন তোমাকে একজন ভালো মানুষের মতো জীবনের শুরু করতে হবে। প্রিয়া এখন এই কথা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে আরব এক এমন বিশাল আকাশ ছিল যে তাকে সব সময় সুরক্ষিত আগলে রেখেছিল। যখন সে সেই আকাশকেই নিজের জীবন থেকে ধাক্কা মেরে বের করে দিল, তখন তার নকল আর ফাঁপা প্রাসাদ কয়েক মিনিটের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে চুরবার হয়ে গেল। আরবের সেই ক্ষমাদানপত্র শুধু একটা আইনি কাগজ একদমই ছিল না, বরং তা প্রিয়ার মুখে মারা এক জোরালো আর নিস্তব্ধ চড় ছিল। এমন এক চড় যার যন্ত্রণাদায়ক প্রতিধ্বনি প্রিয়াকে নিজের জীবনের প্রতিটি শ্বাসের সাথে গভীরভাবে শোনাতে থাকবে। এতটা বলে আরব নিজের পিঠ প্রিয়ার দিকে ফেরানো, আর সে ঘাটের লম্বা সিঁড়িতে ধীর আর শান্ত পায়ে এগিয়ে যেতে লাগল। সে সেই সাধু আর সন্ন্যাসীদের ভিড়ে ধীরে ধীরে মিশে যাচ্ছিল, যারা দুনিয়ার সব মোহ মায়া চিরকালের জন্য ত্যাগ করেছিল। প্রিয়া সেই কঠোর মেঝেতে বসে ছনাবড়া চোখে তাকে দূরে চলে যেতে দেখছিল। তার হৃদয়ে অগণিত টুকরোয় ভেঙে পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে সে নিজের জীবনের সবচেয়ে দামি হিরে নিজের বোকামিতে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। যাই হোক, সাধুদের সেই ভিড় ধীরে ধীরে ঘাটের সেই অন্য আর ঝাপসা কিনারের দিকে অনবরত এগোতে থাকল। আরবের সেই সাদা ধুতি আর তার সাধারণ রূপ এখন ভিড়ে পুরোপুরি অদৃশ্য হতে লাগল। প্রিয়া আরও একবার নিজের পুরো শক্তি লাগিয়ে সেই নাম ধরে জোরে ডাকল, কিন্তু আরতির সেই ভারী কোলাহল আর শঙ্খের তেজ আওয়াজে তার দুর্বল চিৎকার পুরোপুরি চাপা পড়ে গেল। তার সেই ভগবান তাকে চিরকালের জন্য ছেড়ে সেই অনন্ত আর রহস্যময় পথে এগিয়ে গিয়েছিল। এখন তার পেছনে শুধু তার যন্ত্রণাদায়ক স্মৃতি আর অনুশোচনা বাকি ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর কাশীর পবিত্র ঘাটে প্রসিদ্ধ গঙ্গা আরতির ভব্য শুরুয়াত হয়ে গিয়েছিল। পূজারীদের হাতে জ্বলতে থাকা বড় বড় প্রদীপের সোনালি আলো পুরো নদীর জলকে খুব সুন্দরভাবে উজ্জ্বল করছিল। হাজার হাজার মানুষ নিজেদের হাতে ছোট ছোট প্রদীপ নিয়ে নিজেদের প্রার্থনা পবিত্র নদীতে ভাসিয়ে দিচ্ছিল। প্রিয়া সেখানে একদম একা সেই ঠান্ডা আর কঠোর সিঁড়িতে চুপচাপ বসেছিল। তার কাছে এখন না ছিল উজ্জ্বল ইউনিফর্ম, না ছিল ক্ষমতার মিথ্যে অহংকার, আর না ছিল তার স্বামী আরব। সে এখন শুধু একজন রিক্ত মানুষ হয়ে গিয়েছিল। এই গল্প আমাদের এই জীবনের সবচেয়ে বড় আর তিতকুটে সত্য খুব গভীরভাবে শেখায়। মানুষ যত বড় আর শক্তিশালীই কেন না হোক, কিন্তু কর্ম আর ন্যায়ের কঠোর নিয়ম থেকে সে কখনোই বাঁচতে পারে না। অহংকার আর প্রতারণা সবসময় মানুষকে ভয়াবহ বিনাশের দিকে নিয়ে যায়, যেখানে সত্য আর বলিদান সবসময় নিজের নতুন আর পবিত্র পথ নিজেই বানিয়ে নেয়। প্রিয়ার সেই যন্ত্রণাদায়ক চোখের জল এখন ধীরে ধীরে গঙ্গার সেই পবিত্র জলে পুরোপুরি মিশে যাচ্ছিল। এটি এক অহংকারী মানুষের সবচেয়ে বড় আর যন্ত্রণাদায়ক হারের এক নিস্তব্ধ আর অমর সাক্ষী।